আজকে আমরা মূলত দেখব হচ্ছে টালি ERP9 আর হচ্ছে টালি প্রাইম, এই দুইটার মধ্যে কি ধরনের ব্যবধান আছে এই বিষয়গুলো আজকে একটু ডিসকাস করব। তো টালি প্রাইম আর টালি ERP9 এই দুইটার মধ্যে খুব বেশি ব্যবধান নাই, কিন্তু প্রথম দিকে ওপেন করলে মনে হয় যে অনেক চেঞ্জ, দুইটা লোগো চেঞ্জ। আসলে রিপোর্টিং গুলা, শর্টকাট গুলা সবই একই, একইভাবে যেভাবে আমরা টালি প্রাইমে যে শর্টকাট গুলো ব্যবহার করতাম ওই শর্টকাট গুলোই আপনার ERP9-এও ছিল। তো আমরা আহ, এইখানে ওদের যে সাইটটা, এই সাইটটাতে এই মুহূর্তে ERP9-এর সফটওয়্যারটা সম্ভবত ফ্রিটা পাওয়া যায় না। আমি আপনাদেরকে ওইটার এই একটা লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে তারপরে প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নাই। তো প্রথমত আমরা টালি প্রাইমে একটু লগ ইন করি। এটা হচ্ছে টালির ইন্টারফেস, তাই না? তো এখন আমরা একটু এটা মিনিমাইজ করতেছি। আপনার টালি ERP9 যেটা, সেটা হচ্ছে এই যে এইখানে ডেস্কটপে দেখতে পাচ্ছেন টালি ERP9। এটা হচ্ছে আপনার টালি, যেটা ERP9 আগের ভার্সন, সেটার শর্টকাটটা হচ্ছে এটা। এটাকেও আমরা একটু ডাবল ক্লিক দিয়ে ওপেন করতেছি। তো এইটা ওপেন হয় এই যে এইভাবে দেখায় আর কি। আমরা ঢুকি, ঢোকার পরে এটা দেখতেছি। তো এটা হচ্ছে ERP9, এই যে টালি ERP9, ঠিক আছে। আর এটা হচ্ছে টালি প্রাইম। তো দুইটাই এডুকেশন মোডে। আমরা এটাকে এই যে আহ, প্রথমে ঢুকলে এটাকে আমরা যদি ফ্রি ইউজ করি বা ফ্রি ইউজ করতে হইলে আমাদেরকে যে ওয়ার্ক ইন এডুকেশন মোড, এইখানে ক্লিক করে তারপরে আমরা যদি ইন্টার দিই, ইন্টার দিলে এরপরে হচ্ছে আমাদের দুইটা অপশন দেখাচ্ছে, সিলভার আর এটা হচ্ছে গোল্ড। সিলভার গোল্ড আমরা তো আগেও ডিসকাস করেছি, এই যে সিঙ্গেল ইউজার আর হচ্ছে মাল্টি ইউজার, সহজ ভাষা যেটা সিঙ্গেল। সিলভার আর গোল্ডের দুইটা হচ্ছে ডিফারেন্স। আমরা যে কোনো একটা দিয়েই ওপেন করতে পারি, কোনো সমস্যা নাই, কারণ আমরা তো এখান থেকে আসলে শেয়ার করতেছি না। তো আমরা ধরেন সিঙ্গেল ইউজারই আমরা এখানে ওপেন করলাম, চাইলে আমরা মাল্টি ইউজার ওপেন করতে পারতাম। তো আমাদের এখানে একটা কোম্পানি ক্রিয়েট করার ছিল, এই জন্য এইভাবে ওপেন হয়েছে। এইখানে আমাদের এই যে এইটা হচ্ছে ERP9 এর ইন্টারফেস, আর এটা হচ্ছে টালি প্রাইমের ইন্টারফেস। তো ইন্টারফেস গত যে ডিফারেন্স, সেটা আমরা প্রথমত দেখলাম যে কি ডিফারেন্স আছে। আমরা যদি টালি প্রাইমে নতুন কোনো কোম্পানি ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমরা কোথায় যাই? এই যে কোম্পানি, এখানে ক্লিক করলে এখানে ক্রিয়েট, ক্রিয়েট ক্লিক করলে আমরা এই জায়গা থেকে আপনার একটা নতুন কোম্পানি বিভিন্ন তথ্য দিয়ে ওপেন করতে পারি, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয়। আমরা এখান থেকে ব্যাকে চলে আসতেছি। আর যদি টালি ERP9-এ আমরা কোম্পানি ক্রিয়েট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই যে উপরের যে বারটা, এই বারে আমরা এটা পাবো না, এখানে এটা নাই, আমাদেরকে চলে আসতে হবে এই যে রাইট সাইডে। ঠিক আছে, রাইট সাইডে এখানে আমাদের এই যে কোম্পানি ইনফো আছে, কোম্পানি ইনফোতে ক্লিক করলে আমাদের এইখানে এই ইন্টারফেসটা ওপেন হবে। এইখান থেকে আমরা ক্রিয়েট কোম্পানি যদি ক্লিক করি, তখন আমরা এন্টার দিতে হবে। আর আরেকটা বিষয় হলো যে আপনার এই টালি প্রাইম যেটা, ঠিক আছে, প্রাইমে ধরেন এই আমি এই কোম্পানি চেঞ্জ করবো, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসে, ক্লিকেই কাজ হয়। বাট ERP9-এ যেটা আছে সেটা হলো আপনি এখানে যদি ক্লিক করেন, ডাবল ক্লিক করতে হবে, তাহলে এটা ওপেন হবে। এই আর কি, এক ক্লিকে সাধারণত হয় না, অথবা অনেক সময় ক্লিকে হয় না, এইটা আপনার কিবোর্ড থেকে ইন্টার দিয়ে ঢুকতে হয়। এই হলো ব্যবধান, মাঝে মাঝে এইটা প্রবলেম হয়। তো নতুন কোম্পানি ক্রিয়েট করার ক্ষেত্রে এই ক্রিয়েট কোম্পানি ক্লিক করলে টালি ERP9-এ আর টালি প্রাইমে, ঠিক আছে, এই জায়গার ইনফরমেশন গুলো সবই এক। এইখানকার ভিতরে কোনো ধরনের তেমন কোনো ডিফারেন্সই নাই, আপনি পড়লেই বুঝতে পারবেন। তো এইখানে প্রথমত আমাদের কোম্পানির নাম দিতে হবে, ফিনান্সিয়াল
ধরেন এটা আমরা দিলাম 2024 এটা আপনাদের ব্যাচ নাম্বার, এটাই হচ্ছে আমাদের মেইলিং নেম অ্যাড্রেস। এরপরে ইউকে এর জায়গা আমরা দিয়ে দিব হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে এখানে টেলিফোন নাম্বার দিব, মোবাইল নাম্বার, ফ্যাক্স, ইমেইল, ওয়েবসাইট ডিটেলস দিব। এরপরে ফাইন্যান্সিয়াল ইয়ার এবং বুকস বিগিনিং ফর্ম। এইখানে আমাদের এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার এবং বুকস বিগিনিং ফর্ম, এটা কিন্তু আগেও আমরা আলোচনা করেছি। এরপরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আপনার মেইন অ্যাকাউন্টটা মেনটেন হবে। এখানে আমরা তো যে কোনো পিরিয়ড দিয়েই অ্যাকাউন্টস নিতে পারবো, বাট ওই পিরিয়ডের পরে যে যখন আমরা নতুন কোনো পিরিয়ডে কাজ করব তখন আগের পিরিয়ডটা অনেকটা আপনার হচ্ছে মানে ফ্রিজ হয়ে যাওয়ার মতো হয়, এটা আবার পিরিয়ড চেঞ্জ করে তারপরে ঢুকতে হয়। এইটা হলো বিষয়। আর যে পিরিয়ড থেকে শুরু হচ্ছে ওইটা প্রথম ডেট, যেমন 1 জুলাই 2024 হইতে পারে, 23 হইতে পারে, 22 হইতে পারে। আর যেদিন থেকে আপনি ভাউচার এন্ট্রি শুরু করবেন সেই দিনকার ডেট আমরা এইখানে দিয়ে দিব। তো এই হচ্ছে বিষয়। আর এইখানে আমরা হচ্ছে টালি বোল্ড পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করব না। বোল্ড পাসওয়ার্ড দিলে যেটা হবে সেটা হলো যে এই যে কোম্পানির নামটা, এই নামটাই হাইড হয়ে যাবে। আপনাকে এই বোল্ড পাসওয়ার্ড দিয়ে তারপরে হচ্ছে ঢুকতে হবে, অর্থাৎ বোল্ড পাসওয়ার্ডটাই হচ্ছে কোম্পানি নেম ধরতে হবে এখানে। এই জন্য বোল্ড পাসওয়ার্ড দিলে একটু মানে অনেক সময় কঠিন হয় আর কি বুঝতে। তারপরে হচ্ছে আপনার এখানে ইউজার সিকিউরিটি কন্ট্রোল, যদি আপনার এখানে সিকিউরিটি কন্ট্রোল রিলেটেড আমাদের লাস্ট ক্লাসে আমরা সিকিউরিটি কন্ট্রোলের ক্লাসগুলো দেখাবো। তো এখানে সিকিউরিটি কন্ট্রোল বলতে যদি আপনি, এটা যেহেতু আমাদের হচ্ছে সিঙ্গেল ইউজার, এটাতে আবার সিকিউরিটি কন্ট্রোলের ব্যবহারটা ওইভাবে থাকবে না। তো মাল্টি ইউজারটা আবার এটা ইউজ মানে থাকে, এটা আমরা পরে দেখাবো, অসুবিধা নাই। এরপরে এখানে যখন আমরা এই যে এখানে বাংলাদেশ দিছি অটোমেটিক্যালি এখানে সিম্বল, কারেন্সি সিম্বল টাকা চলে আসছে, টাকা চলে আসছে, এই আর কি। এইভাবে আমরা যদি এখন ইন্টার দিয়ে চলে যাই তাহলে মোটামুটি আমাদের এটা কোম্পানি ক্রিয়েট হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে টালি ইআরপি 9-এ কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয় আর টালি প্রাইমে কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয়, এটা আমরা বুঝতে পারলাম। আর জি স্যার। প্রথম যে ইন্টারফেসটা, এইখানে যে অবস্থাটা আছে, ঠিক আছে, এইখানের অবস্থা আর এইখানের অবস্থার মধ্যে সামান্য একটু ব্যবধান। রিপোর্টিং গুলো সবই আসবে, ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, স্টক সামারি, রেশিও অ্যানালাইসিস, তারপরে অ্যানালাইসিস, ভেরিফিকেশন, তারপরে হচ্ছে ডিসপ্লে কোয়াইট। আর এখানে কি আছে, ক্রিয়েট, ওয়াল্টার, চার্ট অফ অ্যাকাউন্টস, এই তিনটে জিনিস ওইখানে নাই, তাই না? আর ওখানে ভাউচার নাই, ভাউচার ডেবুক নাই, এখানে ব্যাংকিং আসছে। আর এখানে রিপোর্ট গুলা নিচেরটা রিপোর্টিং গুলা একই আছে, কোনো চেঞ্জ নাই। এখানে ক্রিয়েট, ওয়াল্টার এবং চার্ট অফ অ্যাকাউন্টস, এখানে তো আমরা জানি যে ক্রিয়েট দিয়ে আমরা লেজার বা গ্রুপ ক্রিয়েট করি, আর অল্টার দিয়ে আমরা লেজার অথবা গ্রুপের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, আন্ডার চেঞ্জ করা দরকার হয় অথবা কোনো স্পেলিং ভুল থাকে, সেটা আমরা চেঞ্জ করতে পারি। আর চার্ট অফ অ্যাকাউন্টসে গেলে আমরা দেখতে পারি যে আমাদের কি কি চার্ট অফ অ্যাকাউন্টস আছে। ঠিক আছে, এই হলো আমাদের এই জায়গায় তিনটা অপশন। আর এইখানে আমাদের এই তিনটা অপশনটা এইখানে আমাদের শো করতেছে না। এখানে মূলত হচ্ছে এই যে অ্যাকাউন্টস ইনফোতে যদি আমরা যাই, তো অ্যাকাউন্টস ইনফোতে যাওয়ার পরে আমাদেরকে লেজার এবং গ্রুপ এখান থেকে ক্রিয়েট করতে হবে, বিষয়টা এরকম আর কি। তার মানে মাস্টার্স এর ভিতরে এখানে আছে অ্যাকাউন্টস ইনফো, আর এখানে আছে ক্রিয়েট, অল্টার, চার্ট অফ অ্যাকাউন্টস। আমরা যদি গ্রুপ এবং লেজার ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, ক্রিয়েটে যাব, যাওয়ার পরে গ্রুপ ক্লিক করলে এখানে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারতেছি। আর এখানে লেজার ক্রিয়েট করতে চাইলে ইন্টার দিয়ে আমরা এখানে লেজার ক্রিয়েট করে এখানে আন্ডার চেঞ্জ করে দিলেই আমাদের লেজার ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের টালি প্রাইমের সিস্টেম। এখন আমরা টালি ইআরপি 9-এ কিভাবে করব, তো আমরা প্রথমত এই যে অ্যাকাউন্টস ইনফো যেটা, এখানে ঢুকবো। ঢোকার পরে আমি যদি গ্রুপ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা যাব গ্রুপে। আর গ্রুপে ঢোকার পরে আমরা গ্রুপকে এখানে তিনটা জিনিস করতে পারি। এইখানে দেখেন, একটা হচ্ছে ক্রিয়েট, একটা হচ্ছে ডিসপ্লে, একটা হচ্ছে অল্টার। মানে নতুন যদি আমি গ্রুপ ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েটে যাব। এখানে যে আমি যে কোনো গ্রুপ ক্রিয়েট করতে পারি, যেমন হচ্ছে আপনার লিখলাম হচ্ছে এস্টেলন, এটা হলো গ্রুপ। এখন এটা আমরা এন্টার দিলাম। দেওয়ার পরে যদি আমরা একটা লেজার ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের করতে হবে কি, অ্যাকাউন্টস বুকে যাব, তারপরে লেজারে যাব, এন্টার দিব, এরপরে এইখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে ধরেন আমরা এইখানে একটা লেজার ক্রিয়েট করলাম, লোন
রিসিভ ফ্রম মিস্টার রহমান, এইটাকে আমরা দিয়ে দিলাম ওই যে যেটা আমরা একটু আগে গ্রুপ ক্রিয়েট করছিলাম এসটি লোন রিসিভ, এই যে এইটা, এটার আন্ডারে আমরা দিয়ে এন্টার দিয়ে এটাকে আমরা যদি সেভ করে দিই তাহলে আমরা গ্রুপ এবং লেজার ক্রিয়েট করতে পারবো ERP9 এ। এখানে আমাদের এখানে তো আমরা শুধুমাত্র ক্রিয়েট অপশন দিয়ে গেলাম, তাই না? আর অল্টার তো আমরা বুঝতেছি যে কোনো এখান থেকে যে কোনো লেজার অথবা গ্রুপ যদি আমরা এখানে অল্টার করতে চাই, আমরা কি অল্টার করব, গ্রুপ নাকি লেজার? যদি লেজার হয় তাহলে লেজারে ক্লিক করলাম, এখানে আব্দুল্লাহ আছে, চাইলে আমরা এখানে মিস্টার আব্দুল্লাহ দিয়ে দিয়ে আমরা সেভ করতে পারি, তাই না? দিয়ে আমরা কন্ট্রোল দিলে সেভ হয়ে গেল। আর ERP9 আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টস ইনফোতে যাইতে হবে, যাওয়ার পরে গ্রুপ নাকি লেজার এটা আমাদের প্রথমেই দেখাইতে হবে। আমরা গ্রুপে গেলাম, যাওয়ার পরে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা আসবো অল্টারে, অল্টারে আসার পর এন্টার দিব, এরপরে হচ্ছে আমরা ধরেন যে লোন এসটি লোন রিসিভ যে গ্রুপটা ছিল এটাকে আমরা চাইলে এখানে অল্টার করতে পারি এখানে, এবং সেভ দিলে সেভ হয়ে যাবে। আর যেটা ডিসপ্লে আছে, ডিসপ্লেতে যদি আমি যাই তাহলে শুধুমাত্র আমি দেখতে পারবো, এখানে আমাদের আসলে কোনো ধরনের কোনো কাজ করার কোনো সুযোগ থাকবে না, এখানে অল্টার বা কোনো অপশন নাই, শুধু দেখতে পারবো। কিন্তু এই জায়গাটাতে আপনি শুধু ডিসপ্লে করতে পারতেছেন না। আপনি চার্ট অফ অ্যাকাউন্টসে গেলে এইখান থেকে অবশ্যই আপনি দেখতে পারবেন, এই যে এখানে সবগুলো একত্রে দেখতে পারবেন একটা একটা, অথবা কোনোটার ভিতরে ঢুকতে গেলে এখানে যে এন্টার দিলেন এইখানে আপনি অল্টারে চলে যাবে। তো এইখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মানে ডিসপ্লে বিষয়টা নাই, অর্থাৎ এইখানে আসলে লেজার বা গ্রুপের ডিসপ্লে করা বা দেখার কোনো বিষয় নাই। ওটা এরা ওইটা বুঝতে পেরে যে এই এই ডিসপ্লে অপশনটা আসলে ব্যবহার হয় না বলে ওরা এটা পরবর্তীতে ERP9 থেকে যখন তারা টালি প্রাইমে মানে আপডেট করছে তখন ওই জিনিসটাকে বাদ দিয়ে দিছে। আর হচ্ছে অ্যাকাউন্টস ইনফো থেকে আমরা চাইলে এখান থেকে আপনার আমরা প্রথমত প্রাইমে যাই, যাওয়ার পরে এখান থেকে ধরেন যদি আমরা ওই যে ভাউচার টাইপ যেমন রিসিভ পেমেন্ট এই ভাউচার গুলো আছে, এই ভাউচারের যদি আমরা এক্সট্রা আর কোনো ভাউচার তৈরি করতে চাই, আমরা এখানে যদি ভাউচারে ক্লিক করি, ভাউচারে ক্লিক করলে এখানে কন্ট্রা, এখানে পেমেন্ট, এটা রিসিভ, এটা জার্নাল, এটা সেলস পারচেস আদার্স ভাউচার। জার্নালে ক্লিক করলে আমরা দেখবো যে এখানে আমরা একটা এই যে স্টক জার্নাল আছে, স্টক জার্নালে যদি আমরা ক্লিক করি তো এইখানে দেখেন আমাদের তিনটে ভাউচার স্টাইল চেঞ্জ মানে শো করতেছে, একটা ম্যানুফ্যাকচারিং জার্নাল, ম্যানুফ্যাকচার জার্নাল, আর হচ্ছে স্টক জার্নাল। মানে এই দুটো কিন্তু আমরা পরবর্তীতে ক্রিয়েট করছি এইটার উপর বেস করে। এটা আপনাদের মনে থাকার কথা, আমাদের কোন একটা ক্লাস এটা আমরা দেখাইছিলাম যে কিভাবে আপনার ভাউচার টাইপ আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক একইভাবে পেমেন্ট অথবা রিসিপ্ট, আপনি যদি এই নামটা চেঞ্জ করতে চান, যে পেমেন্টের নামটা চেঞ্জ করে অন্য কোনো নাম রাখতে চান, অথবা সেলস, সেলসটাকে আপনি কি করতে চান যে ইনভয়েস নাম রাখতে চান, তো সেগুলা আমরা করতে পারবো। তো এগুলা করতে গেলে আমরা কিভাবে এই সেলসকে যদি আমরা ইনভয়েস করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে যেতে হবে এই যে অল্টার অপশন, এখান থেকে আসতে হবে ভাউচার টাইপ, এখানে ইন্টার দিয়ে ঢোকার পরে আমরা এখান থেকে যদি ধরেন সেলস আছে, এই যে সেলস, এটাকে ইন্টার দিলাম, দেওয়ার পরে এটা ধরেন লিখলাম ইনভয়েস। ইনভয়েস মানে বিল টিল আছে কিনা, না আছে, ইয়া ইনভয়েস, বানান ভুল হয়েছে। আমরা চাইলে এটার নাম এখানে অল্টার করে কি রাখতে পারি, ইনভয়েস রাখতে পারি। অথবা আমরা চাইলে এই যে সেলস যে ইনভয়েসটা আছে এটার পাশাপাশি সেলস এর মতো করে আরেকটা ভাউচার তৈরি করতে পারি, যেটার নাম দিতে পারি আমরা ইনভয়েস। বাট এইটা ভাউচারের এই সেলস ভাউচারেরই একটা ধরেন কপি। সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ক্রিয়েটে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে আমরা ভাউচার টাইপে যাব, ইন্টার দিব, দেওয়ার পরে এইখানে আমরা ধরেন লিখলাম ইনভয়েস, ঠিক আছে। ইনভয়েস লেখার পরে আমরা এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পরে এইখানে আইসা ইনভয়েসটা মূলত কোন ভাউচারের প্যাটার্নে হবে বা কাকে কপি করে হবে সেই জিনিসটা আমাদের এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে সেলস দিয়ে দিলাম, সেলস, এবং এটার যেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন এটাও সেলস থাকলো। এরপরে এটাকে অ্যাক্টিভ রাখলাম, অ্যাক্টিভ রাখার পরে এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে মেথড অফ ভাউচার নাম্বারিং,
নাম্বারটা যদি আমরা চাই অটোমেটিক দিয়ে দিতে পারি, 1 2 3 4 এইভাবে আসবে। আর অটোমেটিক ম্যানুয়াল ওভারট মানে হচ্ছে, আমরা এগুলো আগে এক্সপ্লেন করেছিলাম, তার মানে হলো যে নাম্বারটা অটোমেটিক আসবে, বাট আমরা চাইলে সেটাকে চেঞ্জ করতে পারবো। যাই হোক, এটা আমরা অটোমেটিক রাখতেছি বা এটা। তারপর হচ্ছে আহ রিনাম্বার ভাউচার, যদি একই নাম্বার আমরা একাধিকবার ব্যবহার করব কিনা সেই বিষয়টা এখানে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার রিটেইন অরিজিনাল ভাউচার নাম্বার বিহেভিয়ার, মানে অরিজিনাল যে সেলস এর ভাউচার সেটার মতো করেই এটা মেনটেন হবে কিনা সেটা চাচ্ছে। তারপরে হচ্ছে এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। ইউজ ইফেক্টিভ ডেটস ফর ভাউচার। ইফেক্টিভ ডেট নামে দুইটা ডেট অনেক সময় শো করা যায়, একটা হচ্ছে ভাউচার ডেট আর একটা হচ্ছে ইফেক্টিভ ডেট। তো ইফেক্টিভ ইফেক্টিভ ডেট দিলে দুইটা ডেট আমাদের এখানে অ্যাক্টিভ হবে, একটা হচ্ছে ভাউচারের ডেট আর একটা হলো কবে থেকে এটা ইফেক্ট করতেছে অ্যাকাউন্টসে, সেইটা আমরা এখানে মেনটেন করতে পারি। তারপরে হচ্ছে আপনার অল জিরো ভ্যালু ট্রানজেকশন, জিরো ভ্যালু ট্রানজেকশন আপনি করতে পারবেন কিনা। তারপরে মেক দিস ভাউচার টাইপ অ্যাজ অপশনাল বাই ডিফল্ট, অর্থাৎ অপশনাল ভাউচার, যেটা আসলে অপশনাল ভাউচার যদি কোনো ভাউচার করা হয় সেক্ষেত্রে ওই ভাউচারটা আসলে কোনো ওয়ার্ক করে না, জাস্ট একটা ভাউচারের মতো রেডি হয়ে থাকে, এই আর কি। এভাবে আমরা সবগুলো দিয়ে যদি এখান থেকে এন্টার দেই, এরপরে এটাকে আমরা সেভ করে দিই। সেভ করে দিলাম। দেওয়ার পরে যদি আমরা এবার ভাউচারে আসি, ভাউচার থেকে এই সেলসে যদি আমরা ক্লিক করি, সেলসে ক্লিক করলে আমাদের এইখানে দুইটা ভাউচার শো করবে, একটা হলো সেলস আর একটা হলো ইনভয়েস। ওয়ার্ক কিন্তু একই রকম করবে। আমরা যদি ইনভয়েসে ক্লিক করি তো এইখানে যে আমাদের যেটা সেলস ছিল ওইটার নাম পরিবর্তন হয়ে ইনভয়েস আসছে। আমরা যখন বিল প্রিন্ট করব সবকিছুতে উপরে ইনভয়েস লেখা আসবে। এইভাবে আমরা যে কোনো ভাউচার টাইপকেই পরিবর্তন করতে পারি। এটা ছিল হচ্ছে আমাদের টালি প্রাইমে। আর যদি ERP9 আমরা এটা করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাকাউন্টস ইনফো থেকে ভাউচার টাইপ, এইখানে ভাউচার টাইপ যদি এন্টার দেই, আমি কি কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, ডিসপ্লে করে দেখতে পারবো, অল্টার করে পরিবর্তন করতে পারবো। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে যে জিনিসগুলো করে আসছিলাম সেখানে হচ্ছে এইটা হচ্ছে এই বিষয়। আর একটা বিষয় হলো যে আপনার এইখানে অ্যাকাউন্টস ইনফোর ভিতরে আমরা যদি ঢুকি, এখানে যদি আমরা লেজারে ঢুকি, লেজারে ঢুকার পরে আমরা এটা দিলাম, দেওয়ার পরে এইখানে ক্রিয়েট ডিসপ্লে ওয়ালটা, তাই না? আবার এইখানে আছে কি মাল্টিপল লেজার্স, এখান থেকেও ক্রিয়েট ডিসপ্লে অল্টার করার সুযোগ আছে। মানে হলো যে এখান থেকে যদি আমরা একটা একটা করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি। আর যদি আমি একাধিক লেজার একত্রে ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা মাল্টিপল লেজার্স এখান থেকে ক্রিয়েটে আসবো, ক্রিয়েটে এসে এন্টার দিব। দিলে কার আন্ডারে যাবে, ধরেন এখানে আমরা এসটি লোন যেটা লিখছিলাম এটাই দিলাম, দেওয়ার পর এখানে যদি 10টা লেজার থাকতো এই এই লেজারের আন্ডারে, তো আমরা এখানে একটা একটা করে দিয়ে এন্টার দিয়ে গেলেই আমাদের এটা সেভ হয়ে যাইতো। এই হলো মাল্টি ইউজের সুযোগ, মানে সুবিধা। এটা কিন্তু আমাদের এখানেও আছে, ঠিক আছে। এখানে আমাদের এই যে ক্রিয়েট, এখান থেকে হচ্ছে আপনার আমাদের এখান থেকে সরি, এখান থেকে আসতে হবে হলো চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসে যাওয়ার পরে যদি আমরা লেজারে যাই, লেজারে যাওয়ার পরে আপনার আচ্ছা, ক্রিয়েট থেকে কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্টস থেকেই থাকার কথা। ইনঅ্যাক্টিভ, আচ্ছা, কারেন্সি লিস্ট, মাল্টি মাল্টি ইউজের একটা অপশন আছে। আমি যদি লেজারে যাই, মাস্টার স্মল ডিটেলস,
আচ্ছা, এটা আমরা পরে দেখাচ্ছি। ইয়াতে প্রাইমেও আমাদের এটা অপশন আছে একসাথে অনেকগুলা লেজার যদি আমাদের কোনো কারণে ক্রিয়েট করার প্রয়োজন হয়, আমরা মাল্টি ইয়াতে আমরা এটা করতে পারি। তো এখানে আমরা দেখলাম যে কিভাবে এটা করা যায়। আর এখানে আমাদের যদি ইনভেন্টরি ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এই যে ক্রিয়েট অপশন থেকে এখান থেকে ইনভেন্টরি রিলেটেড যে ইনফরমেশন আছে সেগুলো আমরা এখান থেকে এন্ট্রি করে তারপরে আমরা এটা কমপ্লিট করতে পারি। আর ERP9-এ এটা কি আমাদের এই যে ইনভেন্টরি ইনফো আলাদা দেওয়া আছে, ইনভেন্টরি ইনফোতে ঢুকে ঢুকে তারপরে এইখান থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারি। কি কি করতে পারি? এই যে স্টকের গ্রুপ করতে পারি, স্টক আইটেম ক্রিয়েট করতে পারি, ইউনিট অফ মেজার ইউনিট ক্রিয়েট করতে পারি, ভাউচার টাইপ যদি আমার স্টক রিলেটেড যে ভাউচার গুলো আছে এটার ভাউচার টাইপ কোনো কিছু ক্রিয়েট করতে হয় এখান থেকে আমরা করতে পারি। তবে স্টেশনারি ইনফো এখান থেকে আমরা এখানে তেমন কিছু নাই। আর হচ্ছে মানে হচ্ছে অ্যাকাউন্টস ইনফো থেকে মূলত আমাদের গ্রুপ লেজার ক্রিয়েট করা, অল্টার করা ইত্যাদি আমাদের অ্যাকাউন্টস ইনফো থেকে করতে হবে। আর ইনভেন্টরি ইনফো থেকে ইনভেন্টরি রিলেটেড গ্রুপ লেজার বা আইটেম এগুলা ক্রিয়েট করা, ঠিক আছে। আর রিপোর্টিং যেগুলো আছে এখান থেকে আমাদের রিপোর্ট গুলা এই যে এখানে যেমন হচ্ছে আমরা কিবোর্ড থেকে বি প্রেস করলেই ব্যালেন্স শিট ওপেন হয়ে যায়, তাই না? অল্টার F1 দিলে এটা ডিটেলস দেখা যায়। ঠিক একইভাবে আমরা এই জায়গাটাতে যদি বি প্রেস করি তাতেই ব্যালেন্স শিট ওপেন হবে, অল্টার F1 দিলে এটা ডিটেলস দেখা যাবে। আমাদের যেহেতু কোনো ভাউচার এন্ট্রি নাই সেই কারণে আমাদের এখানে সব ফাঁকা দেখাচ্ছে আর কি। তারপরে হচ্ছে এখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এখানে, আর এইটার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টও এই যে নিচে আছে, স্টক সামারি এটা আছে, রেশিও অ্যানালাইসিস আছে। তারপরে এখান থেকে আমরা যদি এই যে ডিসপ্লে মোর রিপোর্টস এ যাই তাহলে এখান থেকে ট্রায়াল ব্যালেন্স, ডে বুক, ক্যাশ ফ্লো, অ্যাকাউন্টস বুক, স্টেশনারি স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, ইনভেন্টরি বুক ইত্যাদি আমরা দেখতে পারি। তো আর যদি আমরা এখানে যাই এখান থেকেও আমরা এই যে ডিসপ্লে, এখানে লেখা আছে হলো ডিসপ্লে মোর রিপোর্টস আর এইখানে লেখা আছে শুধু ডিসপ্লে, এই ব্যবধান, কিন্তু ভিতরের জিনিস সবই এক। এই ট্রায়াল ব্যালেন্স, ডে বুক, অ্যাকাউন্টস বুক, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, ইনভেন্টরি বুক, স্টেটমেন্ট অফ ইনভেন্টরি ইত্যাদি ইত্যাদি। আমরা যদি এই যে এখান থেকে অ্যাকাউন্টস বুকে যাই, অ্যাকাউন্টস বুক থেকে আমরা ধরেন আমরা এই জায়গাটাতে আমরা যখন কোনো একটা লেজারের ডিটেলস দেখতে চাই তাহলে আমাদের কি করতে হয়? ডিসপ্লে মোর রিপোর্টস, তারপর হচ্ছে অ্যাকাউন্টস ইনফো, তারপর হচ্ছে লেজার। তারপরে যদি আমি যে কোনো ব্যাংকের নাম বা এখানে যেহেতু আমাদের কোনো এন্ট্রি নাই যার কারণে আমাদের কম জিনিস শো করতেছে, আমরা এটাতে যাই। এটাতে যাওয়ার পরে এখান থেকে আমরা এবার যদি ডিসপ্লে মোড রিপোর্টস, অ্যাকাউন্টস বুক, লেজার এখানে যাই, যাওয়ার পরে যদি আমরা এই যে ডাচ বাংলা ব্যাংক এটাতে ঢুকলে আমাদের সব আয় ব্যয়ের কি হিসাব নিকাশ আছে সব আমরা এখানে দেখতে পারি। আমরা চাইলে এখানে পিরিয়ড চেঞ্জ করে আরো পিছনের অবস্থা দেখতে পারি। যেখানে যদি পিরিয়ডে চেঞ্জ করে দিই, ধরেন 1-5-2023 থেকে যদি আমরা নেই তাহলে আমাদের পুরা যত ট্রানজেকশন আমরা এ পর্যন্ত ব্যাংকে করছি সব এখানে আমাদের শো করতেছে। আর যদি আমরা টালি ERP9-এ যাই এখান থেকে আমরা কিভাবে দেখতে পারি? এখানেও ঠিক একইভাবে ডিসপ্লে, তারপর হচ্ছে অ্যাকাউন্টস বুক, এই যে এখানে অ্যাকাউন্টস বুক, এরপর হচ্ছে লেজারে গেলে এইখান থেকে যে আমরা যে কোনো ব্যাংকে যদি ঢুকি বা লেজারে যদি ঢুকি সেটার ডিটেলস, আমাদের যেহেতু কোনো এন্ট্রি নাই সেই কারণে এটা আমাদের ফাঁকা দেখাচ্ছে, এখানে তেমন কোনো তথ্য নাই। এখান থেকে আমরা যে কোনো পার্টির এই যে ডাচ বাংলা ব্যাংক আছে এখানে কোনো তথ্য নাই, আমরা কোনো ভাউচার এন্ট্রি করি নাই এখানে, শুধুমাত্র এখানে এমনি ক্রিয়েট করে রাখা হয়েছিল দেখানোর জন্য। এইভাবে আমরা লেজারের আন্ডারে পিরিয়ড নির্ধারণ করে আমরা এখান থেকে যেভাবে করতে পারি এই জায়গাও ঠিক সেম ভাবে করতে পারি। তারপরে হচ্ছে আপনার এখানে ডিসপ্লে মোর রিপোর্টস থেকে আমরা ডেবুকে যেতে পারি। ডেবুকে তো আমরা এমনি শুধুমাত্র ইয়েতেও যেতে পারি। ডেবুক মানে হচ্ছে যে একদিনের আপনি কি কি ধরনের ট্রানজেকশন আজকে করছেন সেটা দেখার জন্য ডেবুকটা আমরা সাধারণত ব্যবহার করি। ডেবুকের ভিতরে আমরা সব ধরনের ভাউচার এন্ট্রি সব তথ্য পাওয়া যায়, যেটা হচ্ছে এখানেও আমাদের আছে। এখানে কোথায়? এই যে ডেবুক উপরেই আছে, এখানে ডাইরেক্ট এই যে 31 তারিখে যা ট্রানজেকশন, এই যে ডেবুক ফর 31 মে,
আমরা চাইলে F1 দিয়ে এটা ডেটটা চেঞ্জ করে পিছনের ডেটের একদিনের আপনার ডিটেলস সব ভাউচার এখানে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ডে বুক, আর এখানে হচ্ছে এইখানে ডে বুক আর কি। তারপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আমরা ট্রায়াল ব্যালেন্সে যাই, যেহেতু আমাদের আসলে কোনো ব্যালেন্সই নাই যার কারণে এখানে ব্যালেন্স জিরো দেখাচ্ছে। আর এখানে আমাদের যদি আমরা এখান থেকে ট্রায়াল ব্যালেন্স দেখতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে ডিসপ্লে মোর রিপোর্টস, তারপরে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, এই যে উপরে এই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ওয়াল্টার F1 দিলে এটা আমাদের সামনে ডিটেলস হয়ে আসবে। তো এখানে আমাদের কোনটা কোন গ্রুপের আন্ডারে কোন গ্রুপ আছে, এটা ডিটেলস আমাদের এখানে দেখার সুযোগ আছে, আমরা এখান থেকে দেখতে পারতেছি। তারপরে হচ্ছে আপনার যদি আমরা এখান থেকে আমরা ব্যাকে যাচ্ছি, অ্যাকাউন্ট বুক তো আমরা দেখলাম যে অ্যাকাউন্ট বুকের ভিতরে আপনি ক্যাশ বুক, ব্যাংক বুক, এখানে গেলে ক্যাশের অবস্থা, ব্যাংকের অবস্থা আমরা দেখতে পারবো, যেহেতু এখানে আর কোনো ইয়া নাই। তারপরে হচ্ছে গ্রুপ সামারি। গ্রুপ সামারিতে গেলে আমরা এখান থেকে যে কোনো গ্রুপ, যে এই গ্রুপের আন্ডারে যা আছে সব আমরা ওই গ্রুপের আন্ডারে যেটা আছে তার ব্যালেন্স ট্যালেন্স যা আছে এগুলো দেখতে পারবো। তারপরে গ্রুপ ভাউচার, সেল রেজিস্টার, পারচেজ রেজিস্টার, আপনি টোটাল কত সেল করছেন, এখানে সেলসে গেলে এখানে আমরা সেলসের ওই মান্থ ওয়াইজ আমাদেরকে দেখাবে। তারপরে যে কোনো মাসে ঢুকলে আমরা ওই মাসের হিসাবটাও দেখতে পারবো। আর এই জায়গাটাতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা যদি ডিসপ্লে মোড রিপোর্টসে দেই, এরপরে যদি আমরা এইখান থেকে অ্যাকাউন্টস বুকে যাই, অ্যাকাউন্টস বুকে গেলে এই যে ক্যাশ ব্যাংক বুক এন্টার দিলে এই যে ক্যাশ এবং ব্যাংকের যে অবস্থা সেইটা আমাদের সামনে উপস্থিত, যে ক্যাশে হাতে কি আছে, কোন ব্যাংকের কি আছে সেই ব্যালেন্সটা আমাদের এখানে শো করে। তারপরে হচ্ছে লেজার, লেজারে গেলে তো যে কোনো লেজারকে আমরা ধরে যেটা ওপেন করি সেটা আমরা করতে পারতেছি। এবং গ্রুপ সামারি, যদি আমরা এখানে গ্রুপ সামারি যাই, ধরেন ব্যাংক অ্যাকাউন্টে যদি আমরা যাই, তাহলে আমরা দেখবো যে ব্যাংক অ্যাকাউন্টের এখানে যে তিনটা ব্যাংকের মতো করে ক্রিয়েট করা আছে, এটা কার কত ব্যালেন্স আছে সেটা এখানে শো করতেছে। তারপরে হচ্ছে আপনার কারেন্ট কারেন্ট অ্যাসেটের আন্ডারে কি আছে, ঢুকলে আমরা দেখতে পারবো যে কারেন্ট অ্যাসেটে আমাদের কি কি জিনিস আছে না আছে, ডেবিট ক্রেডিট সব আমাদের এখানে শো করতেছে। এটা হচ্ছে গ্রুপ সামারি। এরপরে গ্রুপ ভাউচারে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে আমাদের এই যে যেগুলা গ্রুপ ভাউচারে যদি আমরা অ্যাক্রুয়ালস এর ভিতরে যাই, কিছু নাই। তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টস, অ্যাডমিন এন্ড অ্যাকাউন্টস ওভারহেড, যদি পিরিয়ড চেঞ্জ করি তাহলে হয়তো কিছু আসতে পারে, কোনো কিছু নাই। একই ভাউচার আমরা যদি গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা দেখতে চাই, সেটা আমরা এখানে ওই দেখতে পারবো আর কি। তারপর হচ্ছে কন্টা রেজিস্টার, মানে হচ্ছে আপনি টোটাল কতটা কন্টা ভাউচার, কি কি কন্টা ভাউচার আছে। পেমেন্ট রেজিস্টার মানে কি, যদি কন্টা ভাউচারে যাই, এই যে এখানে শুধুমাত্র কন্টা ভাউচার দেখা যাচ্ছে কি, যে আমাদের এইখানে আগস্ট মাসে একটা কন্টা ভাউচার, সেপ্টেম্বর মাসে একটা কন্টা ভাউচার আছে, ডিসেম্বরে একটা, জুলাইয়ে দুইটা, বা জানুয়ারিতে দুইটা কন্টা ভাউচার পেমেন্ট রেজিস্টার। এখানে গেলে কোন মাসে কতটা পেমেন্ট ভাউচার ক্রিয়েট করা হয়েছে এটা দেখাবে। রিসিভ ভাউচার, এখানে কতটা রিসিভ করা হয়েছে, এবং কোনো ভাউচার যদি আপনি ক্যান্সেল করেন, ঠিক আছে, ক্যান্সেল করলে সেটাও আমাদের এখানে শো করবে। ভাউচার ক্যান্সেল করা বলতে, আমরা ধরেন এই জায়গায় একটা ভাউচার ক্রিয়েট করি, পেমেন্ট ভাউচারে যাচ্ছি, আজকে হলো আমাদের কয় তারিখ, 3/6/24। 3 তারিখ তো নিবে না ভাইয়া। সরি, 2 তারিখ নেবে। আমরা এখান থেকে ধরেন ক্যাশ নিচ্ছি, নেয়ার পরে এখান থেকে আমরা ধরেন একটা পেমেন্ট ইস্ট ওয়েস্ট কে ধরেন, এটা আমরা একটা পেমেন্ট করতেছি, 50,000 না দিয়ে 5,000 দিই, দেওয়ার পরে ইন্টার দিচ্ছি, ইন্টার দিয়ে এখানে আমরা এটাকে সেভ দিলাম। ঠিক আছে, এখন ওই ভাউচারটা যদি আমরা দেখতে চাই, তাহলে ডে বুকে যে আমরা 2 তারিখে গেলেই আমরা দেখতে পারবো। ডে বুকে গেলাম, 2 তারিখেরটা লাস্টে, যেহেতু লাস্ট ডেট এইটাতেই ভাউচার হয়েছে, এই কারণে লাস্ট ডেটটা অটোমেটিক চলে আসছে। এখন এই ভাউচারটা যদি আমাদের কোনো কারণে ডিলিট করতে হয়, তাহলে এই জায়গাটা হচ্ছে ডিলিট অপশন। আর আরেকটা হচ্ছে এই জায়গাটাতে আমাদের ক্যান্সেল ভাউচার, দুইটার মধ্যে একটা ব্যবধান আছে।
আমরা এই যে এই জায়গাটাতে গেলাম না, আমরা এখান থেকে ডিসপ্লে মোর রিপোর্টসে গেলাম এবং সেখান থেকে আমরা কোথায় গেলাম, অ্যাকাউন্টস বুকে গেলাম। অ্যাকাউন্টস বুক থেকে এই জায়গাটাতে আমরা কি দেখছিলাম, কোনটা পেমেন্ট, পেমেন্ট ভাউচার, এই জায়গাটা পেমেন্টে ঢোকার পরে টোটাল কতটা ভাউচার এই জায়গায় আমরা জেনারেট করছি সেটা দেখাচ্ছে। আর এখানে একটা অপশন আছে ক্যান্সেল, ক্যান্সেলের এখানে কোনো কিছু নাই। তো এইটাই আমি মূলত দেখাইতে চাচ্ছি। এইটা মূলত কি জিনিস, আমরা যদি এখান থেকে ডিসপ্লে যাই, এই ভাউচারটাকে আমরা এখান থেকে যদি ডিলিট করে দিই, এইখান থেকে ডিলিট করে দিলে আমাদের একদম কমপ্লিটলি এখান থেকে চলে যাবে, এখানে আর দেখাবে না এবং ওখানেও দেখাবে না। কিন্তু যদি আমরা ক্যান্সেল করি, এখান থেকে ধরেন আমরা ক্যান্সেল করলাম, ক্যান্সেল করার পরে এখন যদি দেখেন আমাদের, আমরা ওই রিপোর্টটাতেই যাচ্ছি, ডিসপ্লে থেকে অ্যাকাউন্টস বুক, এখান থেকে আমরা যাচ্ছি পেমেন্ট রেজিস্টারে। এই দেখেন এইখানে কিন্তু আমাদের একটা ভাউচার জেনারেট হয়েছে, একটা ভাউচার আছে, আর একটা ভাউচার ক্যান্সেল হিসাবে এই যে ব্র্যাকেটে শো করতেছে, মাইনাস হয়ে গেছে। কিন্তু ওইটাকে যদি আমরা ডিলিট দিতাম তাহলে এখানে শো করতো না। এখানে আসলে কোনো কারণে যদি মিস্টেক হয় বা কোন ভাউচার ডিলিট হচ্ছে না হচ্ছে, এইখানে আমরা কি করছিলাম, শুধু ব্যালেন্সটা কিন্তু নাই, ঠিক আছে, যে ভাউচারটা, ভাউচারে কিন্তু আমাদের এই যে ভাউচারের ন্যারেশন থাকলে কিন্তু আমরা এখানে ন্যারেশনে দেখতে পারতাম। তো এইটা ছিল ভাউচার, ব্যালেন্স ট্যালেন্স সব বাদ হয়ে ক্যান্সেল অবস্থায় আমাদের এইখানে পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। এই জন্য ডিলিটটা করার ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন দিয়ে দিলেও ডিলিট করতে পারবে না, কখনো কখনো এই জাতীয় বিষয় আমাদের মেনটেন করতে হয়। তো এগুলা আমাদের এই জায়গাটাতেও আছে। আমরা এখান থেকে যদি আহ ডিসপ্লে, ডিসপ্লেতে যাচ্ছি, যাওয়ার পরে ধরেন এখানে অ্যাকাউন্টস বুক, অ্যাকাউন্টস বুকের পরে আমরা এখান থেকে যাচ্ছি যে সেলস রেজিস্টার, পারচেজ রেজিস্টার, জার্নাল রেজিস্টার, সেল পারচেজ জার্নাল। এখানে যদি লেজারে যাই, enter দিলে এখানে আমাদের শুধুমাত্র সেলস পারচেজ এইগুলা মনে হয় শুধুমাত্র দেখতে পারবো না, এগুলা এখানে আপনার এই অপশন গুলা সম্ভবত নাই, অর্থাৎ ERP 9-এ এই সিস্টেম গুলা ছিল না। আর হচ্ছে টালি প্রাইম, যেটা টালি প্রাইমে শুরুতে এই যে এই জায়গাটাতে উপরে গো টু নামে একটা অপশন আছে উপরে, ওই গো টুতে ক্লিক করি, ক্লিক করলে এই জায়গাটাতে আমরা সার্চ করে যে কোনো ধরেন একটা লেজার আপনি ক্রিয়েট করছেন, কোনটার আন্ডারে করছেন মনে নাই, কিন্তু লেজারটা আপনি খুঁজে পেতে চাচ্ছেন, তো সেখানে এখানে যদি আমরা নামটা লিখি, তাহলে নাম লিখলে ধরেন একটা অনেকগুলা পার্টি আছে, একটা পার্টির আপনি হচ্ছেন বিল বের করবেন যে ওটা টোটাল কি লেনদেন ছিল, আসার বিষয় ছিল, সেটা দেখতে চাচ্ছেন। তো সেইটা ওই ভিতরে না যেয়ে সরাসরি আমরা, তো ভিতরে যাব কিভাবে, আমরা ডিসপ্লে, ডিসপ্লে মোর রিপোর্টস, অ্যাকাউন্ট বুক, তারপরে ধরেন লেজারে গেলাম, যাওয়ার পরে এই যে আব্দুল্লাহ ট্রেডার্স এই ধরেন ঢুকবো, এর অবস্থাটা কি এটা দেখতে যাচ্ছে। আমরা এখানে পিরিয়ড চেঞ্জ করে দিলে আমরা ডিটেলস দেখতে পারলাম। আব্দুল্লাহ ট্রেডার্স এর লেনদেন কি ছিল সব আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের অনেক দূরে যেতে হচ্ছে। আর যদি আমরা গো টুতে যাই, যাওয়ার পরে এইখানে যদি আমরা ঠিক এই যে লেজার, না এইখানে এদের যে রেগুলার যে ইয়াগুলা আছে, এখানে ক্রিয়েট ভাউচার, ক্রিয়েট মাস্টার, অল্টার মাস্টার, এক্সপেন্ড, এক্সপেন্ড ওয়াল, এক্সপেন্ড ওয়ালে যদি আমরা দিই তাহলে আমরা এখানে ডিটেলস দেখতে পারবো। এখানে যে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো আগেই ক্রিয়েট করা আছে বুঝছেন, সেইগুলা এখান থেকে আসলে আমরা দেখতে পারবো। আমরা যেগুলা ক্রিয়েট করছি সেগুলা সম্ভবত এখানে নাই। পেরোল, আমরা যদি কোনো রিপোর্ট দেখতে চাই তাহলে ওই রিপোর্ট গুলো এখান থেকে দেখতে পারবো। ধরেন আমরা এখান থেকে রেজিস্টার, সেল রেজিস্টার দেখতে যাচ্ছি, এন্টার দিলে এই সেলস এর রেজিস্টার, বুঝতে পারছি এটা খুব একটা ইউজ করা হয় না। এইখান থেকে মূলত হচ্ছে যদি কোনো রিপোর্ট আমরা সংক্ষেপে দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা গো টু তে ক্লিক করে ওই রিপোর্টটা লিখলে এখানে এখানে চলে আসবে এই যে রিসিভেবল, ট্রায়াল ব্যালেন্স, স্টক সামারি ইত্যাদি ইত্যাদি, যত ধরনের রিপোর্ট আছে এই রিপোর্ট গুলো আমরা এখান থেকে নিতে পারবো। কিন্তু এখান থেকে আমরা কোনো লেজারের এগেনস্টে, আচ্ছা এখানে লেজার রিপোর্টের মধ্যে কি আছে, এই যে লেজারের থেকে কি কি রিপোর্ট নিতে পারবো সেইটা আমাদের এখানে আছে, লেজারের ভাউচার,
লেজার আউটস্ট্যান্ডিং পেমেন্ট অ্যাডভাইস, আমরা যদি আউটস্ট্যান্ডিংটা দেখি তাহলে এইখানে আমাদের শো করতেছে কোন কোন পার্টির কাছে আমাদের আউটস্ট্যান্ডিং আছে। এন্টার দিলে ওইটা তখন ওটার ভিতরে ঢুকে ব্যালেন্স গুলো শো করতেছে। এগুলো আসলে আপনার মাঝে মাঝে এগুলা ওই একটু ইয়া করতে হবে, এই চর্চা করে দেখতে হবে যে এখানে আসলে কোনটা কোন জায়গায় কি আছে ভিতরের জিনিসই। এই হলো মোটামুটি আমাদের টালির সাথে। আমরা টালিতে যদি ইনভেন্টরি ক্রিয়েট করা তো দেখালাম, তাই না, যে কিভাবে আমরা অ্যাকাউন্টস ইনফো থেকে গ্রুপ লেজার ক্রিয়েট করবো আর ইনভেন্টরি ইনফো থেকে স্টক আইটেম ক্রিয়েট করব। তারপর হচ্ছে ট্রানজেকশন, মানে হচ্ছে যে আমরা এই জায়গাতে ভাউচার গুলো এঁকে দিই, আমরা এইখানে ভাউচার পাই, তাই না, ভাউচারে ক্লিক করলে এখানে সব ধরনের ভাউচার শো করে, ক্লিক করলে সেই ভাউচারটা আমাদের এখানে চলে আসে। আর এইখানে হচ্ছে আপনার ট্রানজেকশনের আন্ডারে অ্যাকাউন্টিং ভাউচার আর ইনভেন্টরি ভাউচারটা আলাদা আছে। ঠিক আছে, অ্যাকাউন্টিং ভাউচার হচ্ছে এখানে যদি অ্যাকাউন্টিং ভাউচারে যাই, যাওয়ার পর এন্টার দিই, দিলে আমাদের এই সাইডে ওইটার মতোই শো করতেছে, কিন্তু কন্ট্রা আছে, পেমেন্ট আছে, রিসিভ আছে, জার্নাল আছে, সেলস আছে, পারচেজ আছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের এই যে অ্যাকাউন্টিং ভাউচার। এবার ইনভেন্টরি ভাউচারে যদি আমরা এখানে ক্লিক করি, তো সেক্ষেত্রে সবগুলাই এখানে আছে, শুধুমাত্র আমাদের কোনটা হাইলাইট হচ্ছে আর কোনটা ইয়া হচ্ছে, যেমন এই যে ফিজিক্যাল স্টক, স্টক কোয়ান্টিটি, স্টক রিলেটেড যে এন্ট্রি গুলা হয় সেইগুলা আমাদের এইখান থেকে এই ইনভেন্টরি ভাউচারের মাধ্যমে আমাদের ঢুকতে হয়। এই হলো ভাউচারের বিষয়। আর হচ্ছে আপনার রিপোর্টিং এর বিষয়গুলো এইটা, লেজার গ্রুপ ক্রিয়েট করার বিষয় এইটা। আর যদি কোনো তথ্য আমাদের খুঁজে না পাই, আমাদের অনেক সময় এখানে কনফিগার করা লাগে, তাই না, যে এইখান থেকে আমাদের কোনো বিষয় ধরেন আমরা ক্রিয়েটে গেলাম, একটা লেজার ক্রিয়েট করতে গেলাম, যাওয়ার পরে এই লেজারটার ভিতরে ধরেন এই যে আমার প্রাইস হচ্ছে আপনার প্রাইস লেভেল অ্যাপ্লিকেবল, তারপরে হচ্ছে এই যে যে তথ্যগুলো আমরা এইটা কোন জায়গায় পাই, ঢোকার পরে এখানে কনফিগার অপশন। আর কনফিগার হচ্ছে আপনার কিবোর্ডের F12 প্রেস করে আমরা কিন্তু এখান থেকে যেতে পারি। কনফিগারে গেলে আমরা এই কনফিগারে বিভিন্ন ধরনের তথ্য এখানে পাচ্ছি, ঠিক না। আর হচ্ছে আমরা যখন এখানে যাব, এখান থেকে ধরেন অ্যাকাউন্টস ইনফো, এখান থেকে আমরা একটা লেজার ক্রিয়েট করলাম, ধরেন ক্রিয়েটে গেছে, এখানে আমরা কোনো একটা তথ্য দিতে যাচ্ছি, এখানে শুধু ইনভেন্টরি ইফেক্ট আছে আর কোনো কিছু নাই। তো এখান থেকে আমরা কি করব, এখানে আমরা ফিচার অপশনে ক্লিক, সরি কনফিগার অপশন F12, এটা ক্লিক করলে এই জায়গাটাতে আমরা কিছু জিনিস পাবো। ওখানে ওখানে বেশ কিছু বিষয় আপনার বেশি দেওয়া আছে। এখানে আছে দেখেন কত ধরনের জেনারেল ডিটেলস, ব্যাংক ডিটেলস, তারপরে হচ্ছে ট্যাক্স ডিটেলস, অনেকগুলা বিষয় আছে। বাট এইখানে আমাদের কিন্তু তথ্য কম আছে। এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে এলআইএস এর বিষয়গুলো আছে, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে অলো অ্যাডভান্স ইন্টারেস্ট অফ মাস্টার্স, শো সার্ভিস ট্যাক্স, অ্যাড নোটস ফর লেজার অ্যাকাউন্টস, অ্যাড ডিসক্রিপশন, অ্যাড অ্যাড্রেস, অনেক ধরনের তথ্য আছে এখানে, যেগুলো আছে এগুলো আমরা দিতে পারবো। ইউজ ইউজ কন্ট্যাক্ট ডিটেলস ইত্যাদি ইত্যাদি। এখান থেকে আমরা লেজার ক্রিয়েট করতে গেলে এই বিষয়গুলো আমরা এখান থেকে কনফিগার করতে পারবো। আর টালিতে হচ্ছে আমরা যখন লেজার বাদ দিয়ে আমরা টালিতে যদি কোম্পানির কোনো তথ্য আমাদেরকে এডিট করতে হয়, তাছাড়া আমাদের ফিচারের যে বিষয়গুলো আছে, ফিচারগুলো আমরা পাই হচ্ছে কোম্পানি থেকে। এই যে নিচে আসার পরে আপনার ফিচার অপশন, এখানে ক্লিক করলে এন্টার দিলাম, দেওয়ার পরে আমাদের বিভিন্ন ধরনের ফিচার এই জায়গায় শো করতেছে, তাই না, অ্যাকাউন্টিং ফিচার, ইনভেন্টরি ফিচার, ট্যাক্সেশন, অনলাইন এক্সেস, পেরোল, আদার্স। এইগুলো হচ্ছে আমাদের কোন জায়গায় আছে, কোম্পানি থেকে আমাদের এই যে F11 প্রেস করলে আমরা পাই। আর টালি ERP9 এখানে হচ্ছে আপনার এইখানে সরাসরি দেওয়া আছে F11 ফিচার্স। তো আমরা যদি ফিচারে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আলাদা আলাদা ভাবে এখান থেকে ফিচার নিতে পারি। অ্যাকাউন্টিং ফিচার যেমন আমরা এখানে কিন্তু ওই ফিচার গুলো এখানে ছিল, কিন্তু একসাথে সবগুলো ওপেন ছিল। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অ্যাকাউন্টিং ফিচার, ইনভেন্টরি ফিচার এইভাবে শো করতেছে। আর এখানে গ্রুপ গ্রুপ অবস্থায় আছে,
অ্যাকাউন্টিং ফিচার দেখতে হলে আমাদের এখানে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে জেনারেল, ইনভেন্টরি। এখানেও কিন্তু সবগুলো তথ্যই আসছে, জেনারেল আসছে, তারপরে আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট আসছে, কস্ট প্রফিট সেন্টার এগুলা আসছে, ইনভয়েসিং আসছে, ইনভয়েস মানে বিলের যে বিষয়গুলো আছে, তারপর হচ্ছে ব্যাংকিং, বাজেট, আদার ফিচার্স ইত্যাদি ইত্যাদি ফিচার গুলো এইখানে আমরা পাচ্ছি অ্যাকাউন্টিং। ইনভেন্টরিতে যদি আমরা ক্লিক করি, তো সেক্ষেত্রে আপনার ওই যে ইনভেন্টরি গুলো কিন্তু এই জায়গা আছে, এখানে আছে, তারপরে জেনারেল বিভিন্ন বিষয় আছে। এখান থেকে আমরা যে তথ্যগুলো ওইখানে সরাসরি পাই, এগুলো আমাদের একটা একটা করে ঢুকে তারপরে এখান থেকে আমাদেরকে এখান থেকে ঢুকতে হয়। তো এখানে আমরা পাইলাম হচ্ছে ফিচার এবং কনফিগার। মূলত টালির যে সেটিংস গুলো আছে, ঠিক আছে, সেটিং বিভিন্ন জায়গায় কোথায় কোনটা আসবে না আসবে এই বিষয়গুলো মূলত কনফিগার এবং ফিচার এই দুইটা অপশনের মধ্যে আমরা এই জিনিসগুলা পাই। সেটা হতে পারে আমাদের টালি ERP9, হইতে পারে টালি আহ টালি নাইন, সরি টালি প্রাইম, টালি প্রাইম অথবা টালি ERP9, দুইটারই F11 এবং F12 এর মাধ্যমে ফিচার এবং কনফিগারের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংযোজন, বিয়োজন, পরিবর্তন করা ইত্যাদি ইত্যাদি আমরা করতে পারি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সরি, আসলে একটু ডিস্টার্ব হইলো। ইমার্জেন্সি কল আসছিল তো এই জন্য আর কি ইয়ে করলাম।
তো আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের ইআরপি 9 এর সাথে টালি প্রাইমের এতটুকু, খুব বেশি ডিফারেন্স না আমাদের। এইখান থেকে আপনারা যদি খুঁজেন তাহলে মোটামুটি সবই বুঝতে পারবেন, একটু ঘাটাঘাটি করলেই বোঝা যাবে যে টালি ইআরপি 9 আর হচ্ছে টালি প্রাইমের মধ্যে হ্যালো কতটুকু ডিফারেন্স আছে। ঠিক আছে? স্যার, কি কথা বোঝা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে না? জি স্যার, আমারটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, জি। যে টালি প্রাইমে রিপোর্ট গুলা কিভাবে যেন কি করে আর কি, আরেকজনকে কি সাবমিট করে? করবো জি, রিপোর্ট মানে মানে কিভাবে দেখে? হ্যাঁ, কিভাবে এমডি স্যার কাছে যদি কিছু চাই কোনো রিপোর্ট, যেমন স্টকটা চাইলো যে স্টকে কি অবস্থা, হ্যাঁ সেক্ষেত্রে কিভাবে ওনাকে যদি উনি মেইলে দিতে বলেন আমরা সেক্ষেত্রে। ধরেন যে 1 মাসের ব্যালেন্স শিট আমরা দিতে যাচ্ছি, তাহলে কি করতে পারবো? ব্যালেন্স শিটে আসবো, আসার পরে অল্টার F1 দিলাম, ডিটেলস করলাম, তারপরে F2 দিয়ে পিরিয়ড দিলাম। ধরেন 1 মাস দিচ্ছি আমরা, 1/1/2024 থেকে 31/1/2024, 1 মাসের রিপোর্ট নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে এক্সপোর্ট করব। আপনি চাইলে এখান থেকে এক্সেল না দিয়ে এটাকে আপনি ইয়াতে দিয়ে দিতে পারেন, আপনার হচ্ছে পিডিএফ করে দিতে পারবেন। পিডিএফ করতে হলে আমরা কনফিগারে যাব, কনফিগারে যাওয়ার পরে এখানে এক্সপোর্ট টু, এই যে আমাদের এক্সেল যেটা আছে ফাইল ফরম্যাট, এখানে ক্লিক করে এন্টার দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা ধরেন এখান থেকে পিডিএফ, এই যে পিডিএফ এন্টার দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল এ দিয়ে এরপরে আমরা যদি স্কেপ দিয়ে পিছনে আসি, আসার পরে এক্সপোর্ট দিলে আমাদের এটা এই যে ব্যালেন্স শিট চলে আসলো। তো এটা আপনি মেইল করে দিয়ে দিলেন, এটা আপনি সেভ করে তারপরে মেইল করে দিয়ে দিলেন। ঠিক একইভাবে এখান থেকে আমরা হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস এখান থেকে আমরা নিতে পারি, সেম, কোনো চেঞ্জ নাই। আর হচ্ছে আপনার স্টক নিলে এই যে স্টক সামারি, এখানে ক্লিক করলাম, করার পরে ধরেন এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ আছে, যে কোন গ্রুপে কত আছে। আইটেম ধরে নিতে গেলে আমরা এখান থেকে এই যে স্টক আইটেম ওয়াইজ, এখানে ক্লিক করলে আইটেম ওয়াইজ আমাদের এখানে স্টক চলে আসলো। আবার যদি আমি চাই এই যে গ্রুপ ওয়াইজ ক্লিক করলাম, কিন্তু কোন গ্রুপের আন্ডারে কোনটা এটা যদি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এইটার উপরে রাইট ক্লিক করলে এটার উপরে কোনটা কত আছে এটা রাইট ক্লিক, তাহলে আপনার এই মেইন হেড সহ আপনার এটা পাশাপাশি শো করবে। আর যদি শুধু গ্রুপ নেন, লেজার নেন, তাহলে ডাইরেক্ট লেজার চলে আসবে, গ্রুপ আসবে না। ঠিক আছে? জি জি। তারপরে হচ্ছে এইখান থেকে একটু ঘাটাঘাটি করতে হবে, বুঝছেন? এখানে ঘাটাঘাটি করলে আপনার এই রিপোর্টটাকে বিভিন্ন ভাবে এক এক সময় তো এক একজন এক এক ভাবে রিপোর্ট চায়। তো সেই কারণে আপনার এইখান থেকে ওইভাবে রিপোর্টটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ করে তারপরে আপনি এক্সেলের, যদি এক্সেলে চাই তাহলে এক্সেলে আপনাকে এক্সপোর্ট করতে হবে, আর যদি আপনার হচ্ছে পিডিএফ এর দরকার হয় তাহলে পিডিএফ এ আপনি করলেন। যদি সে কোনো কিছু করতে চায় ওটার উপর বেস করে, তাহলে তো তাকে এক্সেল দিতে হবে। জি। এই আর কি, এইভাবে আমরা যে রিপোর্ট চাবে সেটা আমরা এক্সপোর্ট করে ওনাকে দিয়ে দিতে পারি। স্টকটা কি প্রাইস স্যার দেওয়া যাবে কোয়ান্টিটি সহ? মানে কোয়ান্টিটি থাকবে, প্রাইস জি, থাকবে না? স্টক ইনভেন্টরি, স্টক যাবে, হ্যাঁ স্টকে যাচ্ছি, কিন্তু প্রাইস দিব এখান না, থেকে শুধু ধরেন আমরা কোয়ান্টিটিটা দিব আর কি। স্টক আইটেমে যাচ্ছি, আইটেম ওয়াইজ গেলাম। ঠিক আছে? জি জি। যাওয়ার পরে এখন যদি আমি যে কনফিগার অপশনে যাই, যে কনফিগারে ক্লিক করার পরে এইখানে আপনি কি দিবেন কি দিবেন না সব আছে। শো কোয়ান্টিটি, ইয়েস। তারপরে শো রেট, এটা আপনি নো করে দেন। শো ভ্যালু নো করে দেন, ব্যাস। এবার কন্ট্রোল এ দেন, খালি আপনার কোয়ান্টিটি শো করবে। সুন্দর সিস্টেম। ঠিক আছে? এইভাবে আমরা দিতে পারি। টালির ব্যাকআপটা একটু দেখান স্যার। ব্যাকআপ, ব্যাকআপটা হচ্ছে ধরেন আমরা কোন কোম্পানির ব্যাকআপটা নিতে চাই সেই কোম্পানি, এই যে আমরা এই যে কোম্পানিতে যাব, কোম্পানি যাওয়ার পরে এখানে ব্যাকআপ অপশন হচ্ছে আপনার ক্রিয়েট, অল্টার, সিলেক্ট, আর ওই ডাটার ভিতরে আছে তো স্যার, ডাটা। হ্যাঁ সরি, ডাটার ভিতরে, ডাটা থেকে ব্যাকআপে ক্লিক করার পরে এখান থেকে আপনার লোকেশন দেখাই দিতে হবে, যে কোন লোকেশনে আপনি ধরেন সিলেক্ট ফ্রম ড্রাইভ, আমরা এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা ধরেন এখান থেকে ডি ড্রাইভে ব্যাকআপটা নিব, ডি ড্রাইভ সিলেক্ট করলাম। এবার আপনি চাইলে এখান থেকে ব্যাকআপের যে ফোল্ডার, এখানে সব ফোল্ডার শো করতেছে, আপনার যত ধরনের ফোল্ডার এখানে আছে
আমাদের এইখানে যেটা আছে সেটা এখানে শো করতেছে, নানা ধরনের ফোল্ডার আছে, ধরেন এখানে টালিতে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এবার আমি কোন কোম্পানি, আমি যদি চাই সবগুলো এখানে নিতে পারি, এন্টার দিলে একটা একটা করে আসতে থাকবে সবগুলো কোম্পানি। চাইলে আমি এবার যদি এন্টার দিই, এন্ড অফ লিস্ট দিয়ে অ্যাকসেপ্ট দিলাম, আমার এই যে ব্যাকআপ চলে যাচ্ছে, ব্যাকআপ ফাইল রেডি হয়ে ওখানে চলে গেছে। ওইখান থেকে আমার পরে মুভ করতে হবে কিন্তু একটা। স্যার ধরেন এখানে 3টা কোম্পানি আছে, আমি শুধু একটা কোম্পানির ব্যাকআপ নিব তাহলে? ওইখান থেকেই সিলেক্ট করে এন্টার আমি দিচ্ছি। দাঁড়ান, আমরা গেলাম হচ্ছে ডাটা থেকে, তারপর হচ্ছে ব্যাকআপ, তাই না? ব্যাকআপ দেওয়ার পরে ধরেন আমরা সির জায়গা এখানে আমরা ডি করে দিই, ডি দিয়ে এন্টার দিলাম, আবার এন্টার দিলে এটির ভিতরেই হয়ে গেল। ঠিক আছে, এবার ধরেন শুধু আপনাদের যে কোম্পানিটা, এই কোম্পানিতে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে এন্ড অফ লিস্ট আছে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এন্টার দিবেন, তাহলে ওই একটা কোম্পানি আপনার ব্যাকআপ হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। আর আরেকটা জিনিস একটু আপনাদের দেখাই, সেটা হলো যে আমরা এ পর্যন্ত যে ইয়াটা আমরা করছি, কোনোটাতে আমরা এলআইসটা মেনটেন করি নাই, ঠিক না? এলআইসটা আমরা একটু দেখি। আমাদের যে স্টক আইটেম আছে এটাতে আমরা কিছু এলআইস দিয়ে দিতে চাচ্ছি। আমরা যে ফিনিশ গুডস আছে না, তাহলে এই আইটেম গুলাতে আমরা একটু এলআইসটা সেট করে দিতে চাই। তো কিভাবে দিব? আমরা যদি প্রথমত যদি আমরা ক্রিয়েট করি, ধরেন ক্রিয়েটে যে আমরা একটা স্টক আইটেম ক্রিয়েট করতেছি, এটা দিলাম, এইটার নাম দিলাম হচ্ছে প্লাস্টিক ফিটিং দিয়ে দিই, একটা ফিডিং সিউ ধরেন, এটা একটা item। এটার কোড দিলাম হচ্ছে 101 এলআইস, এটা কোড। ঠিক আছে, পরে আন্ডার আমরা ধরেন এটাকে দিলাম ফিনিশ গুডসের আন্ডারে। এরপরে হচ্ছে পিসে যা আছে এইভাবে দিয়ে এন্টার দিলাম। এলে একটা কোড, আমরা যদি কোনোটাতে কোড দিতে চাই তাহলে এটা দিব। আর যদি যেগুলো আমাদের আইটেম আছে সেইটাতে যদি দিতে চাই কোড, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের যাইতে হবে অল্টার দিকে আমরা যাবো স্টক আইটেমে। এরপরে ধরেন আমরা এটাতে দিলাম, এটা দিয়ে 102 দিলাম, দিয়ে এন্টার দিয়ে কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। এরপর এটা দিলাম, এখানে 103 দিলাম, এন্টার দিলাম, কন্ট্রোল এ দিয়ে সেভ দিলাম। এখানে এটাতে দিলাম, এটা 104 দিলাম, এন্টার দিলাম, জাস্ট দেখানোর জন্য আর কি করতেছে। 105 কন্ট্রোল এ, তারপরে 106 কন্ট্রোল এ দিলাম, 107 কন্ট্রোলে, এগুলোটা আমরা দিলাম, ধরেন বাকিগুলো থাকুক, অসুবিধা নাই। এরপরে আমরা যদি দেখি কি অবস্থা হয়েছে, আমরা স্টক সামারিতে যাই, যাওয়ার পরে এখানে যে আইটেম গুলো আছে, এই আইটেমটা এইটা দেখাচ্ছে, আমরা সম্ভবত এই আইটেমটাতে কোড দিচ্ছি। ঠিক আছে, আমরা যদি এবার কনফিগারে যাই, কনফিগারে যাওয়ার পরে আমরা রিপোর্টের ক্ষেত্রে যেটা করতে হবে, ডিসপ্লে নেম স্টক আইটেম, এই যে এই জায়গাগুলোতে নেম অনলি আছে, তাই না? এই জায়গাটাতে আমরা ডিসপ্লে নেম স্টক আইটেম, এইটাকে যদি আমরা ক্লিক করি, তখন আমরা দেখবো এলআইস নেম। এটা যদি আমরা ইয়েস করে দিই, করে স্টক গ্রুপে যেহেতু আমরা কোনো কোড মেনটেন করি নাই, ওটা আমরা নেমই থাকবে। কন্ট্রোল দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখবো যে এইটার কোড আমাদের কত ছিল, 103 ছিল, মানে কোড সহ আমরা দেখতে পারি। আবার চাইলে এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে যে আমরা দিছি এলআইস নেম, এটা শুধুমাত্র যদি এলআইস অনলি দিই, এলআইস অনলি দিয়ে এন্টার দিলাম, দিলে শুধু এই কোড নাম্বারটা আসবে। ঠিক আছে, আমাদের সবগুলাতে আমাদের দিতে পারলে সুবিধা হইতো, দেখাইতে সুবিধা হইতো। আমরা এখানে যে আইটেম গুলো দিছি, ধরেন আমরা ভাউচারে যাচ্ছি, ভাউচার থেকে এইখান থেকে ধরেন সেলস করব, সেলস করে এখানে আব্দুল্লাহ ট্রেডার্স দিলাম, কন্ট্রোলে দিয়ে আমরা আগায় যাচ্ছি আর কি। ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল থাক, সেলস দিলাম, এন্টার দিলাম। এইখানে আমাদের যদি কোড নাম্বার মনে থাকে, ধরেন আমাদের যদি অনেক আইটেম থাকে, সেক্ষেত্রে গ্রুপ করে যদি আপনার আইটেম গুলার কোড দেওয়া যায়, তাহলে আমরা এখানে 104 দিলাম, এই যে 104 যে আইটেমটা আছে, যেটাই আমরা দিছিলাম সেটা এখানে শো করতেছে, এন্টার দিলাম, এখানে কিন্তু ওই আইটেমটাই চলে আসছে। আমরা এন্টার দিয়ে এই যে এখানে কিন্তু
24 ফ্লোর টাইল ছিল এইটার এই কোডে। এরপরে আমরা চাইলে এখান থেকে লোকেশন, মানে আপনি কোড দিয়ে যেটা পাবেন আইটেমের নাম দিয়ে ঠিক একই জিনিস পাবেন। এইটা হচ্ছে এলআইএস এর মূলত ব্যবহার, ঠিক আছে? তাই এই যে বিল করতেছি আমরা, এখান থেকে কোয়ান্টিটি দিয়ে দিলাম, প্রাইস টাইস দিয়ে এখানে, এরপরে এখানে ধরে 103 দিলাম, এইখানকার কোড আসলো, এরপরে এইটাকে আমরা ধরেন লোকেশন দিলাম, তারপরে কোয়ান্টিটি দিলাম, দেওয়ার পরে এটা আমরা ধরেন সেভ দিলাম। এবার যদি আমরা সেভ দিই তাহলে এই যে আইটেমই চলে আসছে। এখানে কি আসছে? এখানে কিন্তু কোড আসে না, এখানে সরাসরি কোন আইটেম সেটাই চলে আসছে। এখন আমরা চাইলে আবার কি করতে পারি, এটাকে এন্টার দিয়ে আমরা সেভ দিলাম, এরপরে তো আমরা চাইলে এই যে স্টক সামারি এখানেই গেলাম, যাওয়ার পরে যদি আমরা স্টক আইটেম ওয়াইজ দেখি, এই যে আইটেম ওয়াইজ আমাদের এখানে শো করছে। এবার কনফিগার থেকে আমরা চাইলে এখানে ডিসপ্লে নেম এই জায়গাটাতে আমরা যদি নেম এলাইজ নেম দেই তাহলে এখানে কি শো করবে? প্রথমে কোড শো করতেছে, তারপরে ব্র্যাকেটের মধ্যে আইটেম শো করতেছে। তারপরে যদি আমরা অন্য গুলাই একইভাবে আমরা করতে পারতাম, 2-4টা করে আমরা দেখাচ্ছি আর কি। তারপরে হচ্ছে এখানে যদি আমরা দেখি যে এই যে নেম আর হচ্ছে নেম অনলি, তারপর হচ্ছে পার্ট নাম্বার, আমরা তো পার্ট নাম্বার ইউজ করি নাই, এলাইজ এটাতে দেই পার্ট নাম্বার তো আমরা এখানে ইয়ে করি নাই। আচ্ছা কনফিগার যাই, আবার একটু যাই, এখান থেকে এলাইজ ডেসক্রিপশন পার্ট নাম্বার নেম এলাইজ যদি এটা আমরা সিলেক্ট করতাম, কন্ট্রোল এ দেই, তাহলে দেখা যাচ্ছে যে এই আইটেম গুলো প্রথমে আছে, তারপরে ব্র্যাকেটের ভিতরে কোডটা চলে আসছে। আবার চাইলে আমি শুধু কোডও দেখতে পারি, আইটেম দেখা যাবে না। আবার যদি আমি চাই শুধু আইটেম দেখতে, এই সব মিলে এই হলো বিষয়। আর কোডের সুবিধা হচ্ছে যদি আপনি স্টক আইটেম গুলাতে আপনার কোড দেওয়া থাকে তাহলে আপনি সরাসরি ওই যে চালান বিল করার ক্ষেত্রে কোড নাম্বারটা দিলেই মোটামুটি আমরা ওইটার আইটেমটা আমরা সার্চ করে পাবো আর কি। আর যারা কাজ করে তারা সবসময় যখন আপনার যাদের বিশেষ করে 500, 700, 1000 আইটেম, তাদের ক্ষেত্রে আপনার এই কোড গুলা তখন প্রয়োজন হয়। কোডটা থাকলে কি হয়, অনেক সময় আমরা এক্সেলে ডাউনলোড করে কোড দিয়ে এক্সেলের সাথে এক্সেলের যে রিপোর্ট আছে এগুলো কাস্টমাইজ করার ক্ষেত্রে এগুলো কাজে লাগে, এই হলো বিষয়। এতে আমরা শুধু স্টক আইটেম না, আমরা যদি চাই লেজারের যে স্টক আছে, লেজারের যে মানে কোড নাম্বার সেটাও আমরা লেজারে ইউজ করতে পারি। শুধুমাত্র স্টক আইটেমেই আমরা করতে পারবো তা না, মানে ইয়াতে যেমন ভাবে পারবো এখানে ঠিক একইভাবে পারবো। এখানে যদি আমরা ধরেন ব্যাংক লোন, এখানে আমরা 502 দিয়ে দিতে পারতাম, দেওয়ার পরে এটা ক্রিয়েট করলে ঠিক একইভাবে একদম মূল বিষয় এইভাবে আমরা করতে পারতাম। আমরা যখন রিপোর্ট নিতাম তখন যে কোনো রিপোর্টের চাইলে আমরা এলআইসিটা দেখতে পারি। এলআইসির ব্যবহারটা কম, তবে স্টক মেনটেনের ক্ষেত্রে যদি অনেক আইটেম হয় সেক্ষেত্রে আপনার যে কোনো একটা কোড মেনটেন করলে তখন চালান বিল করতে সুবিধা, রিপোর্টিং অনেক সময় ডাউনলোড করে এক্সেলে কাজ করতে সুবিধা, এই হলো বিষয়। স্যার আমি একটা কথা বলি স্যার। বলেন। আমি টালি প্রাইম গোল্ড ব্যবহার করি, কিন্তু ব্রাউজার পোস্টিং অনেক দেরি হয়ে যায়, মানে স্লো কাজ করে, এর কারণ কি স্যার? কতজন ইউজার? ইউজার অনেক স্যার। এটাই এটা কারণ। আমি বলি এটার বিষয়টা হচ্ছে আপনার টালি যেটা টালি সিলভার তো আপনি একার বাইরে আপনি 2জন চাইলেও ব্যবহার করতে পারবেন না, আপনাকে একাই ব্যবহার করতে হবে। আর মাল্টি ইউজার যখন গোল্ড যখন ঠিক আছে, তখন একই সাথে যদি 10 জন একটা কাজ করেন বা 10 জন মিলে কাজ করতেছে, এখন 10 জন মিলেই যখন একটা বিষয়ে কোনো একটা পোস্টিং দিচ্ছে, আপনার এইখানে যখন ডাটা বেজে ওই ভাউচারের তথ্যগুলো ইন হওয়ার সময় আপনার এই টালি সফটওয়্যার একজন করে সে রিসিভ করে টালির ডাটার সাথে সে, ধরেন এরকম উদাহরণ দিলে যে একটা ঘরের মধ্যে 20 জন মানুষ আছে আর দরজা আছে একটা, তাহলে একত্রে তো 20 জন বের হইতে পারবে না, একজন করে বা 2জন একজন পাশাপাশি করে আপনাকে বের হইতে হবে, ঠিক না? তখন কি হবে, 20 জন লোকের বের হইতে একটু সময় লাগবে। আর একটা রুমের মধ্যে যদি আপনার 20 জন মানুষ থাকে আর দরজা থাকে 20টা অথবা 15টা অথবা 10টা,
তখন কি হবে, সে দ্রুত বেরোয় যেতে পারবে, তাই না? জ্যামটা এইভাবে লাগে আর কি। আর এক্ষেত্রে ওদের একটা সলিউশন আছে, বাট এক্সপেন্সিভ, সেটা হচ্ছে টালি সার্ভার। ওটা একটা সফটওয়্যার, সার্ভার বলতে সার্ভার মেশিন না, টালি সার্ভারটা হচ্ছে ওদের একটা সফটওয়্যার। ওই এমনি টালি যেটা ওদের গোল্ড যেটা, সেটা ধরেন যে সব মিলে দরজা হলো একটা, যে যত ধরনের যদি 20 জন এন্ট্রি দেয়, এক দরজা দিয়ে সব এসে ঢোকে। আর যখন আপনি সার্ভার ইনস্টল করবেন, তখন কি হবে, ও অনেকগুলা যতগুলা ইউজার আছে ততগুলো দরজা বানাই দিবে, তখন দ্রুত আপনার টালিতে পোস্টিং হবে। এই হলো দুইটার মধ্যে ডিফারেন্স। সার্ভার ইনস্টল কয়বার করা যায় স্যার জি, দিনে? দিনে কয়বার করতে পারবে সার্ভার ইনস্টল? না না, সার্ভার তো একবারই ইনস্টল করে রাখতে হবে। ওরা এটা একটা সফটওয়্যার বিক্রি করে, ঠিক আছে, ওর দাম বেশি, 6 লাখ টাকার উপরে। টালি সার্ভার কোনো মেশিন না, টালি সার্ভার হচ্ছে টালির একটা সফটওয়্যার। ওই সফটওয়্যারটা ওরা ইনস্টল করে দিয়ে যাবে সার্ভার পিসিতে। সার্ভারে টালি সার্ভারে আর কিছু সুবিধা আছে, যে কে কাজ করতেছে, কে কতটা ভাউচার ইন্টার দিল, মানে আজকে ভাউচার এন্ট্রি করলো, কে অ্যাক্টিভ আছে, কে বসে আছে, এইটা সবগুলো আবার ট্র্যাকিং করা যায় ওই আপনার টালি সার্ভার দিয়ে। আর ওইটার সুবিধা হচ্ছে কি, যে আপনার ওই যে যেটা বললাম, যে নর্মালি যেটা টালি আছে, এটার দরজা হলো একটা, যতজনই পোস্টিং করুক একটা একটা করে ওই ভাউচারে মানে হচ্ছে ডাটার সাথে সিঙ্ক্রোনাইজ হয়, যার কারণে সময় বেশি লাগে। এক স্যার দুইজন এটার আর পাঁচজন একটা মিলে। কারণ থাকতে পারে নাকি স্যার, যে ডাটা বেশি হয়ে গেছে, যে আমার টালিতে তথ্য বেশি হয়ে গেছে সেজন্য এরকম স্লো কাজ করে এরকম? টালিতে যদি আপনার ডাটা বেশি হয়, সেক্ষেত্রে আপনার লোড নিতে প্রথমে যে লোডটা নেয় না, আপনি যখন কম্পিউটারে ঢোকেন তখন ডাটা যদি বেশি হয়, তখন প্রথম লোডিং এ টাইম বেশি যায়। ও কিন্তু আচ্ছা, ঠিক আছে। কিন্তু যখন আপনার লোড হয়ে গেছে, তারপরে তো এটা রেগুলার হয়ে যাবে। আমরা এটা ইউজ করছি, তো আমরা সার্ভারও ইউজ করছি, তাতে সার্ভারে আমরা বেশ স্পিডটা ধরেন বেশ ইনক্রিজ হয়, 7-8 গুণ বেশি। ধরেন এমনি সময় যদি 5 সেকেন্ড লাগে, তো ও ক্ষেত্রে ধরেন 1 সেকেন্ড লাগে এরকম আর কি। বা 7-8 সেকেন্ড দেখা লাগতো যাচ্ছে আগে, যে এখানে আমি একটা ভাউচার এন্ট্রি দিলাম, প্রায় এমনও সময় চলে যায় 1 ঘন্টা পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায় এইরকম। কত বছরের ডাটা আপনার একসাথে কোম্পানিতে? এটা আছে অনেক বছরেরই স্যার। এটা ডাটা ইয়ে করা হয় নাই, ট্রান্সফার করা হয় নাই। 2011 সালে এই এই দিক থেকে আর কি ডাটা আছে। ডাটা ওই যে আপনার স্প্লিট করা যায়, স্প্লিট করলে কেটে পিছনের একটা পিরিয়ড আলাদা করে রাখলে তখন আবার লোডিং এ কম সময় লাগে। তবে আপনাদের জন্য অ্যাডভাইস, আপনার প্রতিষ্ঠানের সাথে কথা বলতে পারেন, কালি সার্ভার নিলে ওনাদের প্রবলেম অনেকটা সলভ হবে। কতজন ইউজার আপনাদের? স্যার ওটা আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না, কিন্তু অনেক, মানে হেড 25-30? অফিস সহ আমার এরও বেশি হবে স্যার। এরও বেশি হবে। এটাই আমার কারণ। ফ্যাক্টরিতে প্রায় আছি 20 জনের মতো। আচ্ছা, এবং ও আপনারা কি আপনার ওই যে ডট নেটটাকে ইউজ করে আপনারা ইউজ করেন, নাকি আপনারা ওই ল্যানের ভিতরে রেখে ইউজ করেন? স্যার এটা বুঝতে পারলাম না বিষয়টা। এটা হচ্ছে যে ইমেইলের মাধ্যমে টালি লগ ইনটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে আপনার অফিসের ভিতরে সবাই এক জায়গায় আছেন, এরপরে হচ্ছে আপনি সবগুলা যে ল্যান আছে না, ইন্টারনেট কানেকশনের যে ল্যান, এই ল্যানের মাধ্যমে প্রত্যেকটা পিসি কানেক্টেড সার্ভার পিসির সাথে। এইটা হলো একটা সিস্টেম, এখানে আপনার ইন্টারনেটের দরকার নাই। আর আরেকটা হচ্ছে আপনার ইমেইলের মাধ্যমে, ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করা। লগ ইন করলে তখন কি হয়, ইন্টারনেট স্পিডের সাথে সিঙ্ক করে তারপরে হচ্ছে আপনার সার্ভারের সাথে এটা ইন হয়। এই ক্ষেত্রে স্যার অনেক বেশি সময় লাগে, স্লো জি কাজ করে না। জি জি জি, এই ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে মানে আমাদের লগ ইন করতে হয়। ও, এইটাই আপনাদের মূল প্রবলেম। হুম। ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে করলে আরো বেশি সময় বেশি লাগবে। আর যদি ল্যানের মাধ্যমে থাকে, যে একটা ল্যানে 10টা পিসি বা 15টা বা 20টা পিসি মানে একসাথে আছে,
তো সেক্ষেত্রে তো অত সময় লাগবে না। তো ওনারা এটা এটা সলভের প্রসেস আছে তো। কারণ একজন ওয়ার্কারের যদি এভাবে কর্মঘন্টা নষ্ট হয়, যে একটা ভাউচার এন্ট্রি দিলে 20-25 মিনিট, আধা ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে তো কোম্পানিরই তো লস, তাই না? লস, মানে ব্যাপক লস। আমি এটা এগুলোর সমাধান আছে, এগুলো আপনি টালি যারা প্রোভাইড করছে ওদের সাথে কথা বললে ওরা সমাধান করে দিবে। টাকা খরচ হবে। আপনার দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে আপনার হচ্ছে ফ্যাক্টরিতে যারা ইউজ করতেছে ওদেরকে যদি একটা ল্যানের আওতায় নিয়ে আসা যায়, তো তারপরে ওখানে সব ডাটা স্টোর হইলো, সন্ধ্যার পরে ওই ডাটাটা মেইন ডাটার সাথে সিঙ্কোনাইজ করে দিবে। এইটা একটা প্রসেস, এতেও আপনার স্পিড ভালো পাবেন, সময় কম লাগবে। আর একটা প্রসেস হচ্ছে আপনার টালি মানে একই লেনের মধ্যে থাকলে হচ্ছে আপনার টালি সার্ভারটা আপনার কাজ দিবে। আর মেইলের মাধ্যমে করতে গেলে ইন্টারনেট স্পিডও আপনার ভালো থাকা লাগবে। ইন্টারনেট স্পিড যদি কোনো কারণে কারো কম থাকে, সেটা আপনার সবারই সেটার জন্য মানে বুক করা লাগবে। মানে দেখা যাচ্ছে একজনের স্পিড কম, ওইটার কারণে অন্য জনেও আপনার হ্যাম্পার হয় আর কি, হ্যাম্পার হয়, জি স্যার, বুঝতে পারছি স্যার। এই আর কি। তো ঠিক আছে, আজকে মোটামুটি আমরা যতটুকু দেখলাম, আমরা শুধুমাত্র আর একটু বিরক্ত করি স্যার, চার্ট আচ্ছা অফ বলেন। অ্যাকাউন্ট। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে যদি একটু বলতেন স্যার সংক্ষিপ্তভাবে। চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে আমরা যে লেজার এবং গ্রুপ ক্রিয়েট করার মাধ্যমে আমরা এই যে এখানে যে চার্ট অফ অ্যাকাউন্টস এ গেলাম, ঠিক আছে? চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে এই যে অ্যাকাউন্টিং মাস্টার যেগুলো আছে, বা এখান থেকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এ না যে আর একটা জায়গায় যাই, আমরা ব্যালেন্স শিটে যাই। ব্যালেন্স শিটে যাওয়ার পরে আমরা এই যে ফিক্সড অ্যাসেটের আন্ডারে যে গ্রুপগুলো ক্রিয়েট করেছি এবং যে লেজার গুলো ক্রিয়েট করেছি, কারেন্ট অ্যাসেটের আন্ডারে যে গ্রুপ লেজার ক্রিয়েট করেছি, এখানে যতগুলো হেড ক্রিয়েট করছি এগুলো সব মিলেই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, বুঝছেন? জি ব্যাংক স্যার। অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এইটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। আর চার্ট অফ অ্যাকাউন্টস কেই আমরা ভাউচার এন্ট্রির মাধ্যমে ভ্যালুয়েবল করি, বা ব্যালেন্স একটা অ্যামাউন্ট যেটা আর কি, এটা হচ্ছে ভাউচার এন্ট্রির মাধ্যমে করি। আর ভাউচার এন্ট্রি বাদে যেটা আর কি, এইটাই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। এই চার্ট অফ অ্যাকাউন্টস এর বোঝার বিষয় হচ্ছে যে আসলে ধরেন এই যে লোনটা আমাদের কোন জায়গায় যাবে, এটা হচ্ছে আপনার মূলত বোঝার বিষয়। এই হলো চার্ট অফ অ্যাকাউন্টস। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে, বা কারো কোনো কিছু জানার আছে কিনা? স্যার ওই যে কনভেন্স অ্যালাউন্স তো আমি ক্লিয়ার নেই আর কি, মানে ওই যে অফিস স্টাফ কনভেন্স যারা অ্যালাউন্স ওই যে স্যালারির সাথে দিয়ে ওঠে আমাদের না, যেটা রেগুলার, জি, মানে প্রতিদিন যেটা দেয় আর কি, প্রতিদিন। প্রতিদিন যে খরচটা হয় সেটা আমরা ধরেন ক্যাশ থেকে পেমেন্ট করি, ঠিক না? জি জি। সেগুলো আমরা এই যে ভাউচারে যাব, ভাউচারে যাওয়ার পরে এখান থেকে পেমেন্ট ভাউচারে যাব এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে। যখন আমরা খরচ করে ফেলছি, খরচ করে ফেলার পরে আমরা ভাউচার এখান থেকে আমরা ধরেন ক্যাশ থেকে দিচ্ছি, ক্যাশ সিলেক্ট করলাম, এখানে ধরেন এন্টারটেইনমেন্ট দিছি, আমরা এখানে এন্টারটেইনমেন্ট দিলাম। দেওয়ার পরে ধরেন এখানে গেছে হলো আজকে সারাদিনে ধরেন এন্টারটেনমেন্ট বাবদ গেছে 300 টাকা, আমি এখানে 300 এন্ট্রি দিলাম। তারপরে হচ্ছে কনভেন্স, আমরা এখান থেকে কনভেন্স কত টাকা টোটাল দিলাম, এটা ধরেন দিলাম 500 টাকা। তারপরে এখান থেকে আমরা ধরেন কনভেন্স আছে, তারপরে আর কি আছে বলেন? এমনি কারো ব্যক্তির নামে হবে না স্যার? এটা আমরা তো ব্যক্তির নামে মেনশন করে দেই আর কি, অ্যাডভান্স দেন? অ্যাডভান্স দেই। জি স্যার। গত ক্লাসে ছিলেন না আপনি? গত ক্লাসে তো ছিলাম, কিন্তু গত ক্লাসে আমরা এটা মনে হয় তো ক্লিয়ার করছিলাম যে কিভাবে আমরা এটা মেনটেন করতে হবে। গত ক্লাসটা কোন ক্লাসে করলাম? গত ক্লাস না, এর আগের ক্লাস না। গত ক্লাসের আগের ক্লাসে স্যার। গত হ্যাঁ, ক্লাসের দেখছিলাম আগের ক্লাসটা দেখছিলেন নাকি? একটু সমস্যা ছিল বুঝতে আর পারেন কি। নাই নাকি? মানে আমরা তো যে মানে প্রতিদিন প্রতিটা সমস্যা এমপ্লয়ারদেরকে দেই আর কি, প্রতিদিন। হ্যাঁ, শুধু কনভেন্স জি, অ্যালাউন্স দেই আর কিছু না, অ্যাডভান্স দেই আর কি। পরে প্রতি মাসে আমরা হিসাবটা নেই।
আচ্ছা, এইটা আমরা যেটা করতে পারি বুঝছেন, এটা করার জন্য প্রথমত একটা গ্রুপ ক্রিয়েট করবেন। গ্রুপের নাম দিয়ে দিবেন হচ্ছে অ্যাডভান্স কনভেন্স দিয়ে এন্টার দিবেন। এন্ড অ্যাডভান্স দিলে এটা কোথায় যাবে বলেন তো? অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি বলেন তো। কারেন্ট অ্যাসেটটা কারেন্ট অ্যাসেটে যাবে। কারেন্ট অ্যাসেটে যাবে, যতক্ষণ পর্যন্ত আমার ডিসবার্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারেন্ট অ্যাসেটে থাকবে। আমরা কি করলাম, এটা গ্রুপ ক্রিয়েট করলাম অ্যাডভান্স কনভেন্স নামে। এটা আমরা এটা এরপরে ধরেন যে লেজার ক্রিয়েট করব। লেজার কারা? আপনার 10 জন এমপ্লয়ি আছে, 10 জনের নামে, সেই 10 জন ধরেন 10 জি? জনের নামে হবে? হ্যাঁ, কিন্তু আপনি নামে নামে দিবেন না নাকি? এটা কিভাবে মেনটেন করতে যাচ্ছেন? নামে নামে এতে এক দিব, একজন হিসাব দিবেন আপনাকে। জি নামে নামে দিব স্যার। হ্যাঁ, ওই তো 10 জনের নাম দিবেন। এখানে 10টা লেজার ক্রিয়েট করবেন। এমপ্লয়ি নাম্বার 1 ধরেন, এমপ্লয়ি 1 মানে হচ্ছে নাম। আমি এখন আর নাম খুঁজে কোথায় পাবো, এই জন্য এমপ্লয়ি 1 লিখলাম, ঠিক আছে? জি জি। এটাকে আমরা একটা কপি করি। কপি করে এটাকে আমরা দিয়ে দিলাম অ্যাডভান্স কনভেন্সে, দিয়ে কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিলাম। আবার এটাকে এমপ্লয়ি ধরেন 2, এটাও কনভেন্সের আন্ডারে থাকবে। এরপরে দিলাম হচ্ছে এমপ্লয়ি 3, এটাকে আমরা কনভেন্সের আন্ডারে রাখলাম। এখন ধরেন আমরা আজকে ক্যাশ থেকে দিবেন না, এটা তো ক্যাশ থেকেই জি দিবেন জি, তাই না? ক্যাশ থেকে, জি। আমি ভাউচার দিলাম, ভাউচার থেকে আমরা জানুয়ারি ধরেন, এটা জানুয়ারিতে বা মে মাসে দিই 1/4/24, 1/4/24 এপ্রিলে দিলাম। ক্যাশ থেকে আমরা দিচ্ছি এমপ্লয়ি 1 রে দিলাম হচ্ছে ধরেন 2000 টাকা, এমপ্লয়ি 2 রে দিলাম 3000 টাকা, এমপ্লয়ি 3 রে দিলাম 5000 টাকা। 1 তারিখে দিচ্ছেন, 2 তারিখে দিচ্ছেন, 5 তারিখে দিচ্ছেন, দিতে দিতে আপনি দিতেই আছেন, ঠিক আছে? দিয়ে ধরেন আপনি কত টাকা এমপ্লয়ীদের টোটাল দিচ্ছেন সেটা দেখবো আমরা। ব্যালেন্স শিটে যাবো, যাওয়ার পরে অলটা রেফান্ড দিব। দেওয়ার পরে এইখানে আমরা দেখবো অ্যাডভান্স কনভেন্স নেবে। টোটাল আমরা 10,000 টাকা দিয়ে রাখছি। এটা 10 লাখ হইতে পারে, 20,000 হইতে পারে, তাই না? অ্যাডভান্স, এটা কিন্তু আমার এক্সপেন্সে যায় নাই। জি জি। এখন ওই ওই যে এমপ্লয়ি, ওরা কারা? ওরা কি মার্কেটিং এর লোক না সেল, কোন ডিপার্টমেন্টের লোক? সেলস এর, মার্কেটিং এর। মার্কেটিং এর। আচ্ছা, ওকে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা এবার করব সেটা হলো আমরা যাব হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, যে আমরা একটু দেখে আসি আমাদের কি ওভারহেড আছে। তাহলে এইখানে আমাদের সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের আন্ডারে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি, সেটার নাম দিল কনভেন্স। এটার আন্ডারে একটা লেজার ক্রিয়েট করব, নাম দিব কনভেন্স এক্সপেন্স। ক্রিয়েট যাচ্ছি, যাওয়ার পরে লেজার, লেজারে যাওয়ার পরে এখানে দিলাম এক্সপেন্স। দরকার হলে আপনি লাস্টে দিয়ে হাইফেন দিয়ে সেলস লিখে দিন, সেলস ডিপার্টমেন্টের, এই জন্য এটা বোঝার জন্য সেলস লিখে দিলাম, ঠিক আছে? এরপরে এইখানে আমরা কি দিব, আমরা দিলাম সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের আন্ডারে এটা আমরা লেজার ক্রিয়েট করলাম। এবার কি হবে, আমাদের ব্যালেন্স শিটে তো এটা আছে তাই না? ব্যালেন্স শিটে আমাদের টাকাটা আছে। মাস শেষে ধরেন আমাদের টোটাল কনভেন্স আমরা অ্যাডভান্স দিয়েছি 10,000 টাকা। এখন একজন দিছে 600, 900, 2200 দিয়ে সব মিলে আমার হয়েছে 8,500 টাকা টোটাল ভাউচার আমাকে এসে দিচ্ছে। সে তো আমাকে ভাউচার দিবে জি তাই না? জি। ভাউচার দিবে না মাস শেষে? হ্যাঁ, দিবে, এবার দিবে। ভাউচার দিলে যেটা হবে, ভাউচার দিবে। এখন আমাদের এখানে যে যারা ছিল এমপ্লয়ি 1, 2, 3, এ ধরেন দিছে আমাকে 2,000-এর জায়গায় 1,800 টাকার বিল দিছে। এ দিছে ধরেন 3,000-এর জায়গায় 2500, এ দিছে ধরেন যে 5,000-এর জায়গায় 4,500, এরকম বিল দিছে। তা আমরা কি করব, মাসের শেষের দিনে এপ্রিলের 31 তো নাই, আমরা 1/5-এ দেই এন্ট্রিটা। সেই এন্ট্রিটা কি হবে, আমরা ভাউচারে যাব, এটা হবে আমাদের জার্নাল ভাউচার, এবং আমরা ডেট দিব ধরেন 1/5/24। দেওয়ার পরে আমাদের এখানে ডেবিট হবে হলো এক্সপেন্সের হেড, যেহেতু এক্সপেন্সটা এখানে আমাদের
জেনারেট হচ্ছে, আর আমাদের অ্যাসেট যেটা এটা কমে যাবে। তো যেই জায়গায় যাচ্ছে, যেই জায়গায় টাকাটা ইন হচ্ছে, ওই জায়গা হবে আমাদের ডেবিট। আমাদের কনভেন্স এক্সপেন্স হবে হচ্ছে ডেবিট। এই যে কনভেন্স এক্সপেন্স সেলস ডেবিট দিয়ে, এখানে ধরেন সে টোটাল দিছিল 7,500 টাকার ভাউচার আপনি পাইছেন, ঠিক জি আছে? স্যার। দেওয়ার পরে আমরা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আমরা এটা এখন যাবো ক্রেডিটে। ক্রেডিটে যাইয়ে এমপ্লয়ি ওয়ানে আমরা এখানে 7,500 টাকা 75,000 হয়ে গেছে। ৭৫,০০০। হ্যাঁ, এমপ্লয়ি ওয়ান এর ধরেন আমরা দিলাম হচ্ছে 1,800। তারপরে এমপ্লয়ি টু এর দিলাম হচ্ছে ধরেন 2,600। এরপরে এমপ্লয়ি থ্রি দিলাম না, মানে হলো যে সে আমার ভাউচার দিছে, আমি এটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিচ্ছি এখন, ঠিক আছে? জি জি। এর হলো 3100, যেহেতু 7,500 লিখছে এই কারণে এইটাই ব্যালেন্স হিসেবে দাঁড়াবে। এবার আমরা ইন্টার দেই, ইন্টার দিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা দিয়ে দিলাম। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়ার পরে এবার যদি আমরা ব্যালেন্স শিটে আসি, দেখেন ব্যালেন্স শিটে আসলে আমাদের এটা কিন্তু এই যে 25 হয়ে গেছে অ্যাডভান্স কনভেন্স। যদি এটার ভিতরে আমরা ইন্টার দেই, তাহলে কার কাছে কত টাকা এখন কনভেন্স বাবদ আছে এইটা আছে, আবার নতুন করে সে নতুন মাসে নিচ্ছে, আবার স্যার এর সাথে যোগ হইতে থাকে। বাকিটা যদি স্যার সে রিটার্ন দিতে চাই তাহলে তো রিসিপ্ট দেখাই দিব স্যার, তাই না? যদি সে টাকা ফেরত দিতে চায়, জি স্যার। হ্যাঁ, তার থেকে আপনি টাকা তো ক্যাশই পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে রিসিপ্ট ডাইরেক্ট ক্যাশে রিসিপ্ট দেখাই দিবেন, অথবা জি, জি। ব্যাংকে তো আর জমা দিবেন না, এটা ব্যাংকে ক্যাশে জমা হ্যাঁ, দিবেন, ক্যাশে রিসিভ করবেন। হ্যাঁ, এমপ্লয়ি 1 2 3 থেকে বাকিটুকু আপনি রিসিপ্ট দেখাই দিবেন, তাহলে ওর ব্যালেন্স 0 হয়ে গেল। আর আমাদের যে এখন যদি আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসি, আসার পরে আমরা দেখবো যে এই যে আপনার সেলিং ডিস্ট্রিবিউশনে 7,500 টাকা আমাদের খরচ দেখানো হয়ে গেছে। এখানে তার আপনার কার কত খরচ এটা কি আপনার ট্র্যাকিং করার দরকার আছে? না না না। এটা তার দরকার নাই, এক্সপেন্সটা আপনার তো ডাইরেক্টলি চলে যাবে। আপনার শুধু ব্যালেন্স শিটে নামগুলো দিয়ে আপনি রেখে দিলে কার কাছে কত আছে এটা আপনি ইয়ে করতে। জি জি ঠিক আছে। এখন কি ক্লিয়ার মোটামুটি? জি জি ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে, স্যার আর একটু স্যার, বলেন। স্যার ওই আমরা যে ভাউচার ডুপ্লিকেট করি স্যার, ওই মেন ভাউচারের ওই ন্যারেশনটা কি আমরা নিয়ে আসতে পারবো ডুপ্লিকেট ভাউচারে? ডুপ্লিকেট ভাউচারে আসবে তো, আসবে না কেন? একটু যদি দেখাইতেন স্যার। ভাউচার আমরা পেমেন্টে যাচ্ছি, এন্টারটেইনমেন্ট, ঠিক আছে, এনে দিলাম 5,000 টাকা। এন্টারটেইনমেন্ট এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম। 1 মেতে আমরা এন্ট্রিটা দিলাম। আমরা এবার ডে বুকে যেয়ে যদি 1 মেতে যাই, তাহলে আমাদের কোনটা ছিল ভাউচারটা, এই যে উপরেরটা, এটা আমরা এবার স্পেস দিয়ে কপি করে স্পেস দিলাম, অল্টার 2 দিলাম, দেওয়ার পরে 1 মের জায়গায় আমরা দিলাম 2 মে দিয়ে এই দেখেন এই যে এন্টারটেইনমেন্ট চলে আসছে তো কপি। ন্যারেশন চলে আসছে অটোমেটিক। ঠিক আছে, ঠিক আছে স্যার, তো স্যার কাছকে অনেক বিরক্ত করে ফেললাম স্যার। না না সমস্যা নাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওয়েলকাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর ঠিক আছে স্যার। গ্রুপে কিছু মেসেজ টেসেজ যাবে সামনে, আপনারা একটু প্রিপারেশন নেন, পরীক্ষা টরীক্ষা দিতে হবে আপনাদের, ঠিক আছে? ঠিক আপনারা আছে তো স্যার। আসেনই 2 জন। জি স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।